মাঝরাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ল্যাম্পপোস্টের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। অন্ধকার ঘরে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ঘুম নামক জড়তা কাটিয়ে উঠতে ব্যর্থ হচ্ছি আমি। গলা ব্যথায় শরীর যেন বড্ড ক্লান্ত। উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে মুখমণ্ডলের উপর। নিভু নিভু চোখের পাতা মেলে চাইলাম। অপ্রত্যাশিত মানুষের ন্যায় দেখে চমকে উঠলাম আমি। চিৎকার করার প্রয়াস করতেই ওষ্ঠদয় বন্ধ হলো পুরুষালী বলিষ্ঠ হাতের আড়ালে। নেত্রজোড়া বড় বড় করে চাইলাম। খুব চেনা, অতিশয় প্রিয় সেই সুবাস। হৃৎপিণ্ডে ছড়িয়ে গেল মাতাল করা স্পর্শ। আমার হাতটা ছেড়ে দিলেন। নিজের ওষ্ঠদয়ের উপর তর্জনী ঠেকিয়ে চুপ করতে বললেন। মাথা ঠেকিয়ে না বোধক বোঝালেন। বোধগম্য হলো মানুষটা রৌধিক। আমি দ্রুত বেডের উপর ভর দিয়ে উঠে বসলাম। পাশেই মিতা আন্টি ঘুমিয়ে আছে। রৌধিকের কানের কাছে মুখ এনে বিড়বিড় করে বলি, আপনি আপনি এখন এখানে কি করছেন? তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, আমি আমার বউয়ের কাছে এসেছি। কেন, কি হয়েছে? কম্পন ছড়িয়ে গেল সর্বাঙ্গে। বেডশিট আঁকড়ে ধরলাম দ্রুত, দাঁতে দাঁত চেপে ধরলাম। সেকেন্ড খানিক ঝিম ধরে বসে রইলাম। ধাক্কা দিলেন তিনি। ধ্যান ভাঙলো আমার। ফট করে শুয়ে পড়লেন গা ছড়িয়ে। রোধিকে টেনে তোলার প্রয়াস করতে করতে বললাম, প্লিজ উঠুন, আন্টি জেগে যাবে। জেগে গেলে তো ভালোই হবে, ফাঁকে একটু স্পেস পাওয়া যাবে। কতদিন মন খুলে একটু তোমাকে দেখা হয় না। তাহলে আর কি করার, আমি চাই তোরা মন প্রাণ খুলে কথা বল। তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটল। রোধিকে আর বলতে না দিয়ে মিতা আন্টি বললেন। আমি লজ্জায় নত হলাম। তিনি ফিরলেন না। মাথায় ঘুমটা টেনে ধীরে ধীরে চলে গেল। রোধিক দাঁড়িয়ে চুমু ছুড়ে দিলেন তাকে। সরে বসলাম আমি। রোধিক আরেকটু এগিয়ে বসলেন। তার ডান হাতটা ললাটে ঠেকালেন আমার। এপিট ওপিট করে বললেন, জ্বর নেই, গলা ব্যথা করছে কি? আপনি জানেন? আদ্রিতে বলেছে। কি দরকার ছিল এখানে আসা? তোমাকে আমি আগেই বলেছিলাম দূরে থাকতে, ঝামেলা মিটে গেলে নিয়ে আসতাম। বলেই কাঁধে মুখ গুজে দিলেন। নিজের সাথে জড়িয়ে নিলেন। চোখ জোড়া বন্ধ করে আর একটু দৃঢ়ভাবে মুখ গুজলেন। ঘুমু ঘুমু কণ্ঠে বললেন, জানো, এতদিন শান্তিতে দু চোখের পাতা এক করতে পারেনি। কিভাবে বাড়িটা ফিরে পাবো বুঝতে পারছি না। এখনো কতগুলো টাকা। চোখ ভিজে উঠলো আমার। আমার জন্য সবাইকে বিপদে পড়তে হচ্ছে। কিভাবে বাড়ি ফিরে পাবে? আদৌ কি সম্ভব? রোধিক ভ্রু কুচকালো। চোখের অশ্রুটুকু মুছিয়ে দিলেন সযত্নে। আমায় বুকে জড়িয়ে নিলেন। বিনিময়ে কান্নার গতি তুলনামূলক বেড়ে গেল আমার। রোধিক আমায় সান্ত্বনা দিচ্ছেন। আমার থামার নামই নেই। না পেরে অবশেষে ধমক দিলেন। সাথে সাথেই কান্না থেমে গেল। শরীর কেঁপে কেঁপে উঠছে। আমায় নিয়ে বেডের উপর শুয়ে পড়লেন। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি। আমিও বাচ্চাদের ন্যায় নিদ্রাচ্ছন্ন হলাম। সূর্যটা ঢলে পড়েছে পশ্চিমে। বেলকনিতে বসেছি আমি। অন্তরিক্ষে কালো মেঘের ভেলা। আমার সাথে মিলিয়ে তারাও মুখ ভার করে আছে। সামনেই একজোড়া চড়ুই পাখি গাছের মগডালে বাসা বেঁধেছে, ডিমও পেড়েছে। পাখি জোড়ার কত আনন্দ, অথচ আমার আনন্দ নেই। চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়াচ্ছে। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সবার থেকে বিচ্ছিন্ন আমি। কারো সঙ্গেই কোনো কথা হয় না আমার। আমার সাথে কথা বলতে বারণ করেছে মমিতা। খাবারও ঘরে দিয়ে যায়। একা একা থাকতে আর ভালো লাগছে না আমার। পায়ের দিকে তাকালাম। এখন হাঁটতেও কষ্ট হয়। রোদিকের সাথে বিয়ে হওয়ার পর থেকে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হচ্ছে দেহটা। আজও সহ্য করতে হচ্ছে তীব্র যন্ত্রণা। ইয়ানাত নামক মেয়েটা একদমই সহ্য করতে পারে না আমায়। যদি সম্ভব হতো আমায় এই বাড়ি থেকেই বের করে দিত। এই তো দুপুরের কথা। সবে শাওয়ার নিয়ে বেরিয়েছি আমি। দরজা খুলে পাপোশে পা রাখতেই সুচালো কিছু পায়ে আঘাত করলো। একটা দুটো নয়, সংখ্যা অধিক। ডান পায়ে রক্তে ভেসে গিয়েছিল। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। ভারসাম্যহীন হয়ে বসে পড়েছিলাম মেঝেতে। অঢেল রক্ত ঝরেছে পা থেকে। বেশ কয়েকটা পিন পায়ের সাথে গেঁথেছিল। আমি এক পায়ে ভর করে বেডের উপর গিয়ে বসলাম। পায়ে হাত স্পর্শ করতেই ব্যথায় কুঁকড়ে উঠছি। তৎক্ষণাৎ প্রবেশ করলো কেউ। দৃষ্টি ফিরিয়ে তাকাতেই দেখলাম ইয়ানাতকে। পাপোশ থেকে পিন খুলে নিচ্ছে সে। তোলা শেষ করে আমার নিকট এসে হাঁটু মুড়ে বসলো। আমায় তোয়াক্কা না করে পা থেকে পিন খুলতে লাগলো। চিৎকার করে উঠলাম আমি। মুখ চেপে ধরলাম। টেনে টেনে বলল, একদম চুপ, একটা কথাও যাতে মুখ থেকে বের না হয়। পলকহীন নেত্র যুগল দ্বারা দেখলো তার কাণ্ড। বাকরুদ্ধ আমি। প্রবল যন্ত্রণায় পা অবশ হয়ে গিয়েছে। ইয়ানাত তার কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার প্রয়াস করলো। তখনই ফিরে চাইলো আবার। রাগান্বিত কণ্ঠে বলে,
এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কি করতে পারি আশা করি তোমার জানা হয়ে গেছে। রৌদিকের বউ হয়েছ না, এবার ভোগ করো। কি করেছি আমি? কেন এমন করেন? কারণ আমার বোন ছাড়া কাউকে আমি রৌদিকের পাশে দেখতে পারবো না। তার জন্যই আমি শেফাকে টাকা দিয়ে ব্ল্যাকমেল করে সরিয়ে ফেলেছি। আমি তো আপনার বোনের মতোই। আকুলতা মেশানো কণ্ঠ। বোন তো নয়। বলে স্থির পাজোড়া গতিশীল করে এগিয়ে গেলেন। আমি পায়ে হাত রেখে বসেছিলাম। কেন এমনটা করে ইয়ানাত? কে এই মেয়েটা? যদি তার বোন থেকেই থাকে তাহলে তাকে দেখতে পাচ্ছি না কেন? কিছুই বুঝতে পারছি না। আমার গভীর ভাবনায় ছেদ ঘটিয়ে প্রবেশ করলো মিতা। আঁচল গুজে এসে বসলেন পাশে, মৃদু হেসে বললেন, কি হয়েছে জোনাকি? এত চুপচাপ কেন? এমনি আন্টি, ভালো লাগছে না। যদি কিছু মনে না করেন একটা জিজ্ঞেস করতাম কথা। হ্যাঁ, বলো কি জানতে চাও? অস্বস্তির দানা বাঁধল চতুর্দিকে। নিশ্চয়ই মেয়ের কথা জিজ্ঞেস করে তিনি কষ্ট পাবেন। অধর চেপে থেমে থেমে বললাম, আপনার কোনো মেয়ে আছে? মেয়ে না থাকলে ইয়ানাতকে? পাগল একটা। ইয়ানাত নয়, অন্য কোনো মেয়ে। ইয়ানাতের ছোট, যার জন্য ইয়ানাত আমায় সহ্য করতে পারে না। লহমা চিকচিক করে উঠল নেত্র যুগল। পলক খেয়ে নিঃস্থির দৃষ্টি, ওষ্ঠদয়ে ঝুলে থাকা মায়া মায়া হাসিটা গায়েব হলো। গম্ভীর হলেন তিনি, জবাব দিলেন না। কাজ আছে বলে উঠতে নিলেন। আমি হাত টেনে ধরলাম, বাধা দিলাম গমন পথে। ব্যাকুল কণ্ঠে বললাম, প্লিজ। পূর্বের ন্যায় বসলেন তিনি। বাধ্যবাধকতা মিশ্রিত হাসি আবেগপ্রবণ হলো। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, ছিল এককালে, এখন নেই, হারিয়ে গেলে। ইভু ইয়ানাতের প্রিয় ছিল। দুই ভাই বোন কাড়াকাড়ি করত তাকে নিয়ে। মেয়েটাকে শান্তিতে থাকতে দিত না। কতবার পড়ে ব্যথা পেয়েছি হিসেব নেই। পুচকির জন্য ওদের দুই ভাই বোনকে কত মেরেছি হিসেব নেই। রৌধিকের বউ করবে ঠিক করে রেখেছিল। রৌধিকও বিয়ে করতে রাজি। হুট করেই হারিয়ে গেল মেয়েটা। খুব আদরের ছিল। তাই ওর হারিয়ে যাওয়াটা ইভু ইয়ানাত সহ্য করতে পারেনি। মনে করে ওর বোন ফিরে আসবে, তাই তোমার সাথে এমন বাজে ব্যবহার করে। ও কিভাবে হারিয়ে গেছে? তৎক্ষণাৎ ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। মুষলধারে বৃষ্টি। লহমায় বৃষ্টির ধারা বেলকরিতে এলো। আর্দ্রতা ছড়িয়ে গেল জায়গাটা। আন্টি প্রত্যুত্তর দেওয়ার কুল পেলেন না। আমায় রেখে ছাদের দিকে ছুটলেন তিনি। অনুমান সাপেক্ষ বৃষ্টির জন্য পিচ্ছিল হয়েছে জায়গাটা। আন্টিকে যেতে না দিয়ে আমি ছুটলাম সেই দিকে। পায়ের ব্যথায় মাটিতে পা স্পর্শ করাই দায়। তবুও দেয়াল ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদে পৌঁছলাম। তৎক্ষণাৎ আংশিক আর্দ্র জামা কাপড় আমার। আমি দ্রুত জামা কাপড়গুলো তুললাম। ধীরে ধীরে হাঁটার সমীপে বেশ খানিকটা ভিজে গিয়েছি। তৎক্ষণাৎ অন্তঃকরণে হানা দিল। বৃষ্টি ফোঁটা আমার দেহের উপর পতিত হচ্ছে না। আমি ফট করে ঊর্ধ্বে চাইলাম। আমার মাথার 1.5 হাত ঊর্ধ্বে মস্ত কালো রঙের ছাতা। পাশ দিয়ে পেছনে না ফিরেই উপর থেকে পেছনে ঘোরার প্রয়াস করলাম। পা পিছলে পড়ে যেতে নিলেই বলিষ্ঠ পুরুষালী হাতে কোমর জড়িয়ে নিল। ধীরে ধীরে তার দিকে ফিরলাম আমি। রোধিককে দেখে এক চিলতে হাসলাম। লোকটা অদ্ভুত ধরনের। পরক্ষণে ভীত হলাম। তার সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো কি করে আমি? নিশ্চয়ই দেখে ফেলবে। সেই মুহূর্তেই ধমকে উঠবেন আবার। কিভাবে পায়ে ব্যথা পেলাম? আচ্ছা, এই বৃষ্টি ভেজে সন্ধ্যায় এটি রোমান্টিক হলে কোন দোষ হবে কি? আজ বড্ড বেহায়া হতে ইচ্ছে করছে। বলেই মাথার উপর থেকে ছাতাটা সরিয়ে ফেললেন। তখনই ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির ধারা পতিত হলো মুখশ্রীর উপর। ঘন ঘন পলক পড়লো চোখের। হিম ধারায় লোমকূপ দাঁড়িয়ে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। চটজলদি রোধিকের ছাতা ধরা হাত স্পর্শ করলাম। অস্ফুট স্বরে বললাম, কি করছেন? ভিজে যাচ্ছে তো। কি হয়েছে তাতে? একদিন একটু ভিজলে দোষের কি? জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে যে, আন্টি রাগ করবে তো। পরক্ষণে বলিষ্ঠ পুরুষালী হাতের সাহায্যে হাতে রাখা জামা কাপড়গুলো কেড়ে নিলেন তিনি। অন্য হাতের মুঠোয় ছাতাটা গুজে দিলেন। অতঃপর জামা কাপড় নিয়ে ধাবিত হলেন। আমি দাঁড়িয়ে রইলাম, অপেক্ষায় মুশকুল। পরক্ষণে অন্তঃকরণে হানা দিল তিনি নিশ্চয়ই ফিরে আসবে। তখন তার সামনে হাঁটা সম্ভব হবে না, তাই ধীরে ধীরে হাঁটার প্রয়াস করলাম। তৎক্ষণাৎ রোধিক জামা কাপড় রেখে উপস্থিত হলেন। হাত থেকে ছাতাটা নিয়ে ছুঁড়ে ফেললেন দূরে। হাত ধরে ঘোরাতে লাগলেন। দৃঢ়ভাবে মাটিতে বরাবরের মতো পা রাখার জন্য পা রাখতে নিলেই ব্যথায় কুকড়ে উঠছি আমি। তবুও হাসার চেষ্টা করছি।
ধীরে ধীরে পায়ের দিকে দৃষ্টিপাত করতেই রক্ত দেখতে পেলাম। পানির সাথে বয়ে চলেছে রক্ত। কি করা উচিত ভুলেই গেলাম। যখন তখন রোদিকের দৃষ্টি সেই দিকটায় যেতে পারে, তখনই প্রশ্ন করবে। কি উত্তর দেব আমি? পরনের ওড়নাটার সাহায্যে রোদিকের মুখ ঢেকে দিলাম। পানি মুছতে মুছতে বললাম, চলো না, অন্য একদিন ভিজবো, শরীরটা ভালো লাগছে না। রোদিক বিচলিত হলেন, ওড়নাটা সরিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে জোনাকি? বলো আমাকে, প্লিজ বলো। শরীর খারাপ লাগছে। চলুন না। ঠিক আছে, চলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। রোদিক কিছু দূর গিয়ে ফিরে এলেন। ডান হাত ধরে কৌতূহলী স্বরে বললেন, কি হয়েছে বলো তো? ভিজবে না বলছো, আবার যেতে চাইছো না, ব্যাপার কি? বলে নিন না। আদুরে আপনার। ভ্রু কুচকালেন রোদিক। রোদিক তো আক্কা করলেন না, হাত ধরে টান দেওয়ার প্রয়াস করলেন। দুপা ফেলতেই চোখ মুখ কুচকে গেল। সন্ধিহান চোখে অবলোকন করলেন। হুট করে নিচের দিকে চাইলেন তিনি। হাঁটু গেড়ে বসলেন, ডান পা হাঁটুর উপর তুললেন সযত্নে। স্পর্শ করলেন পায়ের পাতা। দাঁতে দাঁত চেপে ধরলাম। কেঁপে উঠলাম। কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বললেন, কি হচ্ছে তোমার পায়ে? চুপ, মিথ্যে বলবো না, একদম না। বলতে ইচ্ছে করলে বলবে না। গম্ভীর কণ্ঠে শাসালেন। থমকে গেলাম আমি। তার কণ্ঠ অতিশয় সরল হলেও আমার সমীপে সরল লাগলো না। মিনমিনে স্বরে বললাম, ওয়াশরুমে ওয়াশরুমে পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম, দেখতে পাই। রোধিকের শক্তপোক্ত হাতটা আমার গালে বিকট শব্দে বিচরণ করলো। পুড়ে উঠলো জায়গাটা, তবে ব্যথাটা তীক্ষ্ণ হলো না। বৃষ্টির পানি নিমিত্তে শব্দ হলো একটু জোরে, থেমে গেলেও কথন। ঈষৎ ফাঁক হওয়া ওষ্ঠদ্বয় পরস্পর থেকে বিচ্ছিন্নই রইল। সেকেন্ড খানেকের নিমিত্তেই চোখের পলক থমকালো। নিঃশ্বাস টানলাম আমি। রোধিক চোখ রাঙালেন আমায়। মাথা নত করলাম। বুকে হাত গুজলেন তিনি। ললাটে সরু ভাঁজ ফেলে বাঁকা গলায় বললেন, থামলে কেন বলো শুনি? কত মিথ্যে বলতে পারো? সাহস কি করে হয়? একবার বারণ করো, সত্য মিথ্যে বলছো। এখন তোমার কাছ থেকে শিখতে হবে ওয়াশরুমে পড়ে গেলে ব্যথাটা কেমন হয়। পরবর্তীতে মিথ্যা বলার দুঃসাহস আর হলো না। ততক্ষণে বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছি দুজনই। রোধিক ভ্রু কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছু মুহূর্ত, অতঃপর কোলে তুলে নিলেন। একদম ড্রয়িং রুমে এসে থামলেন। মিতা আন্টি, মার ইয়ানাত উপস্থিত ছিল শুধু। আমায় সোফায় বসিয়ে দিলেন। টি টেবিল টেনে পা রাখলেন তার উপর। সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা দেখে বলো তো এটা কিভাবে হয়েছে। জোনাকি তো বলছে ওয়াশরুমে পড়ে গিয়ে এমন হয়েছে। তোমাদেরও কি তাই মনে হচ্ছে? স্লিপ করে পড়লে কাছে দাগ পড়বে, নতুবা ভেঙে যাবে। এমন খাত খাত কি হবে? রোধিক নির্বিকার দৃষ্টিতে ইয়ানাতের দিকে চেয়ে বললেন। মিতা আন্টি বসলেন, পায়ের জখমে হাত বোলালেন, বিচক্ষণতার পরিচয় দিলেন। মুখ তুলে বললেন, সুচালো কিছু ঢুকেছিল নিশ্চয়ই, লাইক সেফটি পিন, সুচ, আলপিন। তবে তো আঘাত কেন পাবে? ইচ্ছে করে এমনটা কেউ করেছে। মিতা আন্টির বিচক্ষণতার দৃষ্টি আকর্ষণ করলো ইয়ানাতের দিকে। আমার সহ্য করতে পারে না, এটা নতুন কিছু নয়। গম্ভীর গলায় বললেন, ইয়ানাত, এটা কি তুমি করেছো? আমি কেন করব? স্টপ। হ্যাঁ অথবা না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করি না। সামান্য একটু ধাক্কার কারণে ইয়ানাতের ফোনটা মাটিতে পড়ে গেছিল। স্ক্রিন একটু ভেঙেছিল, তাই বলে সেদিন কোষে চর বসেছিল অনেকের গালে। রোধিক সোজাসাপটা বললেন। ইয়ানাত নিশ্চুপ। তার দৃষ্টি বিরক্তিকর। নাক ফুলিয়েছে, মুখশ্রীতে বিরাগী একটা ভাব। মিতা আন্টি পরপর 2 চর দিলেন ইয়ানাতের গালে। আমি ধরতে গেলে বাধা দিলেন আন্টি। স্টাফদের নির্দেশ দিলেন মেডিসিন বক্স আনতে। অতঃপর আন্টি সোফায় বসলেন। ইয়ানাতকে কড়া আদেশ দিলেন আমার পা ব্যান্ডেজ করিয়ে দিতে। যেহেতু আঘাত তিনিই করেছেন, তাই তাকেই ব্যান্ডেজ করে দিতে হবে। তিনি আমার বড়, ব্যান্ডেজ করাতে হলে পায়ে অবশ্যই হাত দিতে হবে। আমি না করলাম, কিন্তু রোধিক শুনলেন না। আমায় ধমক দিয়ে বসিয়ে রাখলেন। তার কথা একটাই, আরেকবার কিছু বলেনি বলেই এইবার সুযোগটা পেয়েছে। এবার শাস্তি দিলে এমনটা আর করবে না। মিতা আন্টিও সায় দিলেন। ব্যান্ডেজ না করে দিলেই ইমতিয়াজ সাহেবের কাছে বিচার দেবেন। ইয়ানা তার বাবা বলতে ভীত, তাই ক্ষোভে ফুঁসতে লাগলেন। আমি পায়ের উপর পা তুলে তেঁতুলের দানা চিবুছি। দানা দুটো আমার ব্যাগে পেয়েছি। শুকিয়ে শুটকি হয়েছে, কবে রেখেছিলাম জানাই নেই। রোধিক শাওয়ার নিতে গিয়েছে। 8 ঘন্টা হয়ে গেছে, বের হওয়ার কোনো নামই নেই। অদ্ভুত মশাই, এতক্ষণ কি করে? একে তো সাবানের অ্যাড করতে দেওয়া উচিত। সাবানের স থাকবে না তাহলে আর।
আমার প্রগাঢ় মানসিক উদ্বেগের ছেদ ঘুটল মৃদু শব্দে। মস্তক উঁচু করতেই রথিকের বলিষ্ঠ দেহ নজর কাড়ল। পুনরায় মাথা নত করলাম। মশাইয়ের তবে শাওয়ার শেষ হয়েছে? স্বচ্ছ দর্পণের সম্মুখে দাঁড়িয়ে স্পষ্ট ভাষে কণ্ঠে বললেন। যাও, নিচে গিয়ে 1 কাপ কফি নিয়ে আসো। আমি পায়ের দিকে আশাহত দৃষ্টিতে চাইলাম। ব্যথা হতো পা বিধে তিনি আমাকে কোলে করে এনেছেন এইখানে। এখন বলছে আমায় কফি নিয়ে আসতে গিয়ে। আমাকে নড়তে না দেখে পুনরাবৃত্তি করলেন। যাবে? আমি পা নিয়ে নিচের দিকে ধাবিত হলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই কফির কাপ ধরিয়ে দিলেন মিতা আন্টি। আমি কাপ নিয়ে উপরে উঠলাম। উনি কাপ নিলেন ঠিকই, তবে কথন ভঙ্গি দেখালেন না। আমি নামক একজন প্রাপ্তবয়স্ক তরুণী এখানে আছি, তাকে দেখে মনেই হচ্ছে না। হুট করেই তিনি বললেন। এক পায়ে নাকে ধরে দাঁড়িয়ে থাকো। মানে? অবাক হলাম আমি। এটা তোমার শাস্তি। প্রথমত আমাকে কিছু জানাও নেই, দ্বিতীয়ত মিথ্যে বলেছ। যদি কানে না ধরো তাহলে তৃতীয় শাস্তি হিসেবে কাল তোমার বাড়িতে চলে যাবে। আমি মুখ ভার করে কান ধরতে গেলাম, তৎক্ষণাৎ ধমকে বললেন তিনি। নাক ধরতে বলেছেন, নাক, কানে নয়। এটা তার স্পেশাল শাস্তি। ধরলাম নাকে। বেশিক্ষণ বা পায়ে দাঁড়িয়ে থাকার জোর নেই। এই ছেলেটা অদ্ভুত ধরনের, একদম বিচ্ছু। এভাবেই কাটলো মিনিট 20। পা ভেঙে আসছে আমার। উনি ধীরে ধীরে কফির কাপে চুমুক দিচ্ছে। আমি আদুরে গলায় বলি, এবারের মতো ছেড়ে দেয়া যায় না? যায়, তবে একটা শর্ত আছে। আমি ফট করে পা নাড়িয়ে হাফ ছেড়ে বাঁচলাম। উনি আঙুল তুলে পা উঁচু করে বললেন। প্যাঁচা মুখ করে দাঁড়ালাম। তিনি আয়েশ করে বললেন। শর্ত হচ্ছে এই যে তুমি এখন প্রতিজ্ঞা করবে আর কখন আমার থেকে কিছু লুকাবে না। যদি লুকিয়েছ তাহলে তোমার তুলতুলে নরম নাকটা গলে পড়ে যাবে। তখন সবাই তোমাকে নাক পরা জোনাকি বলে ডাকবে। রাজি থাকলে হ্যাঁ বলো, তবে শাস্তি থেকে মুক্তি। ঈষৎ ফাঁক হলো অষ্টদয় পরস্পর থেকে। ঘন ঘন পলক ফেললাম। হাত গিয়ে ঠেকলো নাকের ডগায়। এটা কেমন প্রতিজ্ঞা? আমি জোনাকি। আমি যদি কখনো মিথ্যা বলি তাহলে আমার নাম পড়ে যাবে। সবাই আমাকে নাক পড়া জোনাকি বলবে। কাঁদো কাঁদো মুখ করে টেনে টেনে বললাম আমি। রোধিক ভ্রু কুচকে হাসলেন অধীর চেপে। কফির কাপটা মৃদু শব্দের সেন্টার টেবিলের উপর রাখলেন। হাতটা বেডের উপর ইশারা করে বসতে বললেন। আমি বসলাম। বাহু টেনে নিজের সাথে মিশিয়ে নিলেন। থমথমে গলায় বলল। কেন বারণ করো সত্য এখানে এলে? এখন শুধু শুধু কষ্ট পাচ্ছ, বাড়ি চলে যাও। আমি মাথা তুললাম। চলে যাওয়ার হলে তার দেওয়া শর্ত কেন মানলাম? শর্ত সাপেক্ষে তিনি কিছুতেই এখন এই বাড়ি থেকে আমায় বের করতে পারেন না, কিছুতেই না। আমি কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গ টানলাম। কালকে আপনি কোন মেয়ের সাথে ছিলেন? আমায় পাত্তাই দিলেন না। কে মেয়েটা? রোধিক গভীর ভাবনায় লিপ্ত হলো। ভাবনা আয়ত্তে করতে না পেরে জিজ্ঞেস করেন, কোন মেয়ে? ভার্সিটির রাস্তায় যে মেয়েটা ছিল। রোধিক অট্ট হাসিতে ফেটে পড়লেন। আমার খুব লহময় অন্তরিক্ষে স্পর্শ করলো। রুদ্ধ হলাম আমি। আমায় এইভাবে দেখে রোধিক মজার ছলে বলে। ওইটা তো গার্লফ্রেন্ড, তবে বেশি দিন থাকবে না। ভাবছি আরেকটা বিয়ে করব। বর্তমান বউ তো মনের দুঃখটাই বোঝে না। কথা যেন মোটেও অন্তরিক্ষে ঠাঁই পেল না। কয়টা লাগে তার? ইয়ানাতাপুর ছোট বোন তাকে নাকি ভালোবাসে। তাহলে শেফা কে? শেফা গেছে, এখন আবার আমি আছি। আবার আরেকটা মেয়ে খুঁজছে। আমায় আরেকটু খ্যাপাতে গম্ভীর গলায় বলে। বেশি বউ সমান বেশি ভালোবাসা। আমি চোখ মুখ ছোট করে ফেললাম। অজান্তে অশ্রু গড়িয়ে পড়লো গাল বেয়ে। লোকটা এমন কেন? আমার অন্তরাত্মা কেঁপে ওঠে তার উদ্ভট কথায়। তবু কেন এরূপ কথা বলেন তিনি? পরক্ষণে হু হা করে হেসে ফেললেন। আমাকে রেখে উঠে দাঁড়ালেন। কভার থেকে সযত্নে একটা প্যাকেট বের করে হাতে দিলেন। নিলাম না আমি, একবার তাকালামও না। আমায় রাগিয়ে এখন আদিক্ষেতা দেখানো হচ্ছে। আমার ভাবাবেগ না পেয়ে তিনি নিজেই প্যাকেটটা খুললেন। একটা স্মার্টফোন ভেতরে তার। আমার ভার করে রাখা মুখে পরপর কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করলেন। ফোরন কেটে বললেন। নাও পারফেক্ট। একাই আমার এবং তোমার ওয়ালপেপার থাকবে। উনি উকিল, আমার মামলাটা দেখছেন। বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলছেন। আমার টানা টানা চোখ জোড়া ডাগর ডাগর চোখে রূপান্তরিত হলো। তিনি উকিলের সাথে ছিলেন আর আমি কি না কি ভেবে বসেছি। নিজের ভিত্তিহীন কাজে অন্তরে অন্তরে তীব্রতর হাসলাম আমি। অতঃপর বললাম, বাড়ি ফিরে পাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? আশা রাখছি হয়ে যাবে,
তবে কিছুটা সময় লাগবে। বিদেশি কোম্পানির যাবতীয় টাকার কিছু পরিমাণ দান করা হয় এবং কিছুটা ব্যাংকে জমা করা হয়। আমার কিংবা বাবার সাইন ছাড়া উত্তোলন করা সম্ভব নয়, তাই লন্ডনে যেতে হবে একবার। ভাবছি বিদেশি কোম্পানিটা এখানে প্রতিষ্ঠা করব। দরকার নেই, ওটা ওখানেই থাক না। আপনি বাড়িটা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন আর একটা চাকরির চেষ্টা করুন। যদি আরো আবার কোনো ক্ষতি করে ফেলে, আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না, প্লিজ। রোদিক ফু দিয়ে উড়িয়ে দিলেন তার অগোছালো এলোমেলো কেশগুচ্ছ। আমার কথা রাখার প্রয়াস করবেন তিনি, আমি এতেই অসন্তুষ্ট। পুরনো সেই দিনের কথা বলবে কি আর? অন্তরিক্ষে কৃষ্ণবর্ণ মেঘের ছড়াছড়ি, শৈত্য হাওয়া বইছে, আমি মাথায় চিরুনি জ্বালাচ্ছি আর মন খুলে গান গাইছি। গানটা ছোটবেলা থেকে খুব পছন্দের আমার। হুট করে মেঘলা আকাশের সাথে তাল মিলিয়ে সুর তুলছে ইচ্ছে হলো তো। মাথার দুই পাশে দুই বেনুনি করে বেলকনি থেকে ঘরে এসে বসলাম। তৎক্ষণাৎ দেখা মিলল মিতা আন্টির। সে বেডের উপর বসে আছে, স্থির দৃষ্টির মাটির দিকে। আমি চিরুনিটা ব্রাশদানির মাঝে রেখে হাসি হাসি মুখে বলি, আন্টি তুমি এখানে বসে আছো? কখন এলে? আমায় কেন ডাকলে না? ভাবনার ছেদ ঘটলো তার। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, গানটা অনেক পছন্দের, শুধু আমার একার নয়, ওর বাবা, ইবু, ইয়ানাত। আর অনেক বছর পর গানটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। ও আন্টি একটা 3 পিস আমার হাতে ধরিয়ে দিয়ে পরে নিতে বললেন। কোথাও একটা ঘুরতে নিয়ে যাবেন। মুখের উপর না করতে পারলাম না, তাই পরে নিলাম। খুলতেই শুভ্র রংটা নজরে এলো। আমি চট জলদি পরে বেরিয়ে এলাম। চোখে কাজল আর গোলাপি রঙের লিপস্টিক দিলাম। অতঃপর আন্টির সাথে বেরিয়ে এলাম। দোলনায় দুলছি। আমার থেকে কিছুটা দূরেতে বসে আছেন মিতা আন্টি। তার স্থির দৃষ্টি আমার নিকট নিবদ্ধ। মিশুক স্বভাবের মানুষ তিনি। তার ন্যায় মানুষ পাওয়াই যায় না। আজ মনটা ভালো নেই। বাড়িতে মা ছাড়া কেউ নেই। ইয়ানাত আপু একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকা। ইভু ভাইয়া হসপিটালে গেছেন। বাকিরা যে যার নিজ নিজ কাজে গেছেন। সেই সুবাদে বাড়ি ফাঁকা। আহমেদ বাড়ির পাশেই ছোট্ট একটা পার্ক। বাচ্চারা পার্কে খেলাধুলা করছে। বাচ্চাদের সাথে থাকলে আবার মন ভালো হবে, এই আকাঙ্ক্ষায় মিতানটি এখানে নিয়ে এসেছে। এসে থেকেই এভাবে বসে আছেন। কিয়ৎক্ষণ পর তিনি এগিয়ে এলেন। আমার দোলনায় ধাক্কা দিতে চাইলেন। আমি সম্মতি দিলাম। তৎক্ষণাৎ একটা ছোট্ট বাচ্চা ছুটে এলো। আন্টিকে জড়িয়ে ধরলেন। আধো আধো কণ্ঠে বলে, আমিও দোলনায় উঠবো নানিমা। তুমি আন্টিকে বলো আমাকে একটু তুলতে। দেখো বাকি দোলনাগুলো ফাঁকা নেই। বাচ্চার কথায় বাজ পড়লো মাথায়। আমার ন্যায় স্বল্প বয়সী তরুণীকে আন্টি রাখছে, বাহ। কথা অনুসরণ করে পাশ ফিরতেই দেখলাম দোলনাগুলো ফাঁকা নেই। আমি ফট করে কোলে তুলে নিলাম। আন্টি পেছন থেকে ধাক্কা দিতে লাগলেন। মিনিট 5 পর মেয়েটা চেঁচিয়ে বলল, থামো থামো, আমি যাব। কোথায় যাবে তুমি? মা, যাব। দোলনা থামাতেই মেয়েটা যেমন ছুটে এসেছিল তেমনি ছুটে গেল। আমিও নামলাম দোলনা থেকে। মেয়েটা তার মায়ের কাছে পৌঁছাতে পারলো কিনা তাই পিছু নিলাম। কিছু দূর যেতেই দেখলাম সে স্বল্প বয়সী একজন মহিলার কোলে। তাই আমরাও উল্টো পথ ধরলাম। গাছের নিচেই গিয়ে বসলাম। দুপুর হয়ে আসছে, উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই বাড়ির দিকে হাঁটা দিব। অবিলম্বে এসে উপস্থিত হলো ইভু ভাইয়া আর রৌধিক। চোখ পরিষ্কার করে পুনরায় তাকালাম। 2 হাতে হাওয়াই মিঠাই আমার দিকে এগিয়ে দিলেন একটা। খুলে খেতে শুরু করলাম। তখনই বরাবরই এই জিনিসটা আমার পছন্দ। অতঃপর আন্টিকে উদ্দেশ্য করে বলে, মামনি, জোনাকির সাথে আমার কিছু কথা আছে, নিয়ে যাব? যা। আমি হা হা করে চেয়ে রইলাম। তা দেখে তিনি বললেন, চলেন দীপ্তি রানী। একটু সামনে অগ্রসর হতেই রিক্সা পেলাম। হয়তো রৌধিকে ঠিক করে রেখেছিলেন। রিক্সায় উঠতেই ছেড়ে দিলেন। ছোট্ট একটা ব্রিজের সামনে এনে দাঁড় করালেন। রৌধিক ভাড়া মিটিয়ে হাঁটতে লাগলেন। আমিও তার পিছু পিছু হাঁটছি। কম হাঁটছি তো খাচ্ছি বেশি। রৌধিক রেলিং এর উপর বসলেন, আমিও বসলাম। জোনাকি, আমার পাশে বসতে ভালো লাগছে না বুঝি? বুঝতে পারলাম তার অভিমানী কথার ধরন। বিনিময়ে আরেকটু এগিয়ে গিয়ে কাঁধে মাথা রাখলাম। হাসি মাখা কণ্ঠে বললাম, শুধু আপনার পাশে না, আপনার কাঁধে মাথা রেখে সর্বক্ষণ থাকবে, আমার অনেক ভালো লাগে। এবারে নিরবচ্ছিন্ন কেটে গেল প্রিয় মুহূর্তগুলো। উষ্ণ দুপুরেও বেশ তৃপ্তিদায়ক এই মুহূর্তটা। হুট করে তিনি বলেন, জোনাকি, আমি তুমি কিছু বলতে চাই। জি বলেন। দিনকে দিন বয়স বাড়ছে আদ্রুর, আমাদের অসচ্ছলতা বাড়ছে। বাবা চাইছে আদ্রুর বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে। লন্ডনের কোম্পানিটার অবস্থা ভালো না,
মাসখানেক সময় লাগবে সেদিকটা দেখতে, আমাকে যেতে। রোদিক থেমে গেলেন, বলতে চেয়েও বলতে পারলেন না। আমি পরবর্তী কথাটা শ্রবণ করার নিমিত্তে চেয়ে রইলাম চাতক পাখির ন্যায়। তার নীলাভ চোখ জোড়া উদাসীন, অন্যরকম। থেমে গেলেন কেন বলুন? কিছু না, বাড়ি চলো, ভাল লাগছে না, মাথা ব্যথা করছে। সন্ধ্যার অন্তরিক্ষ আজ অধিক আধারে আবৃত, সচরাচর অপেক্ষার বড্ড পৃথক। অনুপস্থিত পূর্ণিমার থালার ন্যায় মস্ত চাঁদ, অনুপস্থিত মিটমিটি তারকা, উপস্থিত আকাশে ভাসমান পুঞ্জীভূত জলীয় বাষ্প, যা মেঘ নামেই পরিচিত, যখন তখন পতিত হতে পারে পৃথিবীর বক্ষে। আমি কফি বানাচ্ছি মনের সুখে। রোধিক প্রাত্যহিক দিনের ন্যায় শাওয়ার নিচ্ছে। আজ নিজ থেকে কফি চায়নি, আমারই বানাতে ইচ্ছে করলো। হুট করে বাড়িতে উপস্থিত বাকিদের কথা মস্তিষ্কে হানা দিল, তাই আরেকটা পাতিলে পানি দিলাম। চা বানিয়ে ট্রে সমেত ছুটলাম চা দেওয়ার উদ্দেশ্যে। একে একে সবার ঘরে দিয়ে যখনই বাবা মায়ের ঘরে দিতে যাব, তখনই শ্রবণ হলো অপ্রত্যাশিত কিছু কথন। থেমে গেল চরণ। আতিক আহমেদ মৌমিতাকে উদ্দেশ্য করে বলছেন, রদ্রিক কালকে বিকেলের ফ্লাইটে চলে যাবে, ওর প্রিয় খাবারগুলো রান্না করো, আস্তে আস্তে মাস ফুরিয়ে যাবে, সেখানে গেলে খেতে পারবে কি না। হ্যাঁ, সবে বিয়ে হয়েছে, মাস পেরোতে পারলো না। জোনাকি কিভাবে নিবে ব্যাপারটা? জোনাকি কে রদ্রিক বলেছে তো? জিজ্ঞাসা দৃষ্টিতে অবলোকন করলো মৌমিতা। আতিক আহমেদ জবাব দিতে ব্যর্থ। এই প্রশ্নের প্রত্যুত্তর নেই। আমি নিষ্পলক, স্থির, উদাসীন। রোধিক লন্ডনে চলে যাচ্ছে আর আমি কিছুই জানি না। এতটা তুচ্ছতা ছিল কি আদৌ প্রাপ্য? আমি হাত ফসকে গেল। ট্রেটা ব্যালেন্স করতে সক্ষম হলাম। কাপে কাপে মৃদু ঘর্ষণের সৃষ্টির ফলে তারা অবলোকন করলো আমায়। আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। কাপা কাপা হাত দ্বারা 2 কাপ চা সেটা টেবিলের উপর রেখে শব্দহীন পায়ে বেরিয়ে এলাম। শরীরটা অবশ হয়ে আসছে, দীর্ঘ অবকাশ প্রয়োজন। ভাবতে ভাবতে নিজের ঘরে চলে এলাম। কফির কাপটা কিঞ্চিত শব্দে টেবিলের উপর রাখি, যাতে রোধিক বুঝতে পারেন আমার অবস্থান। বাহ, বউ লাগছে আজকে। প্রত্যুক্তি নেই হৃদয় মাঝারে। তিনি কফির কাপ নিয়ে তো চুমুক দিলেন। মুখ কুচকালেন। আজ কফিতে চিনি দিয়েছি, হয়তো তাই। আমি শক্তপোক্ত কণ্ঠে বললাম, আপনি কাল কোথাও যাচ্ছেন? বিষম খেলেন। কাশতে কাশতে কিছু বলার প্রয়াস করতে পুনরায় বলি, হ্যাঁ অথবা না, সোজা সাপটা বলেন। হ্যাঁ, আসলে তোমাকে বলতে। থাক, বলার দরকার নেই। ঘুমান আপনি, আমি আপনার লাগেজ গুছিয়ে দিচ্ছি। রোধিক আশাহত দৃষ্টিতে চেয়ে রইলেন। পাত্তা দিলাম না। কাভার্ডের উপর থেকে লাগেজ নামিয়ে চেইন খুলে রাখলাম। অতঃপর জামা কাপড় বের করে ভাঁজে ভাঁজে রাখলাম। খুঁটিনাটি সবকিছু গুছিয়ে দিলাম। পুরোটা সময় রোধিক ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। আমি কমপ্লিট করে সোফায় বসলাম। রোধিক উঠে চলে এলো। পাশে বসে সরল ভাষায় বলে, কি হয়েছে? এমন গোমরা মুখ করে বসে আছো কেন? কিছু হয়নি। আমি বলেছি কিছু হয়েছে, যান সরেন এখান থেকে। ধ্যাত, না বললে না? আগ্নেয়গিরির লাভানায় ফুটতে লাগলাম আমি। কলা টেনে ধরলাম, রক্তচক্ষু করে চেয়ে রইলাম। চিবিয়ে চিবিয়ে বললাম, ধ্যাত, না বলে না মানে কি? হ্যাঁ, তুই যে লন্ডনে যাবি আমায় বলেছিস? আমি বাবার মুখে শুনেছি, তাও আবার প্রায় 1 মাস। বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম। রোধিক হাত ছাড়ালেন কলার থেকে, গহীন নয়নে চেয়ে রইলেন। পানি ঢেলে এগিয়ে দিলেন। মুখ ভার করে রাখলাম আমি। পানি খাবো না মানে খাবো না, কিছুতেই না। রোধিক আমার দৃঢ় প্রতিজ্ঞা মানলেন না। গাল চেপে ধরে 2 অধরের মাঝে কিঞ্চিত ব্যবধান করে পানি গ্লাস এলিয়ে দিলেন। আমি ঢোক গেলার জন্য কিয়ৎক্ষণ থামলাম। পুনরায় কান্নার সূচনা করার পূর্বেই রোধিক বলতে শুরু করলেন, আগে আমার কথা শেষ হবে, পরে তুমি কথা বলবে। আজকে তোমাকে আমি ব্রিজে নিয়ে গেছিলাম তো। কান্না মিশ্রিত কণ্ঠে বলি, হুম কিছু বলতে চেয়েছিলাম, হুম। বিদেশ যাওয়ার প্রসঙ্গে তুলছিলাম। হ্যাঁ, কিন্তু মাঝপথে আপনি থেমে গিয়েছিলেন, বলেছিলেন আমায় যেতে, তারপর আর কিছুই বলেননি। তাহলে আমি তোমাকে সবটা বলতে চেয়েছিলাম, তখন তুমি বাচ্চা বাচ্চা মরেছিলে। আমি সত্যিটা বললে তুমি কষ্ট পেতে। আমি চাইনি তোমার খুশিটা নষ্ট করতে, তাই বলিনি, বুঝেছ? আমার নাক টেনে শব্দের সমাপ্তি ঘটালেন রৌধিক। আমাকে তিনি এই কথাটা বলতেই সেখানে নিয়ে গিয়েছিলেন, আর আমি তাকে ভুল বুঝলাম। আচ্ছা, তিনি চলে গেলে আমি একা কি করে থাকবো? কথাটা ভাবতে হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকের তুলনায় ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। অজান্তেই নেত্রযুগল পুনরায় অশ্রু ধারায় পূর্ণ হলো।
ঝাপসা হলো দৃষ্টি, নেত্রযুগলের পলক ফেলতেই গাল গড়িয়ে পড়লো। হুট করেই অজান্ত আয়াসে বক্ষটা ছ্যাদ করে উঠলো আমার। রোধিককে বেষ্টিত করে নিলাম নিজের পৃথক বাহু বন্ধনে। অস্ফুট স্বরে বললাম, আপনি সত্যিই চলে যাবেন রোধিক? আমি কি করে থাকবো আপনাকে ছাড়া? আমি তো চলে যাচ্ছি না, ফিরে আসছে। বলেই পরপর কয়েকবার নিজের অধর জোড়া ছুঁয়ে দিলেন আমার পৃথক অধরে। তীক্ষ্ণ আঘাতপ্রাপ্ত হলো আমার তুলতুলে গাল। আহ করে উঠলাম। কিছু বলার প্রয়াস করার আগেই রোধিক বেপরোয়া কাজ করে বসলেন। আমার ভাঁজ বিশিষ্ট ললাটে তার ভাঁজবিহীন ললাট রেখে নেশাক্ত কণ্ঠে বললেন, আই নিড ইউ জোনাকি, ডিপলি নিড ইউ। এই রাতের মাধুর্যের বিনিময়ে আগামী 1 মাস প্রাণ ভরে বাঁচতে চাই। এক মুহূর্তের জন্য যাতে মনে না হয় তুমি আমার পাশে নেই। মাথা তুলে অবলোকন করার প্রয়াস করলাম তাকে আমি। বরাবরের ন্যায় এইবারও ব্যর্থ। তার বলিষ্ঠ পুরুষালী হাতের দ্বারা বাধাপ্রাপ্ত হই আমি, সম্পূর্ণ নিস্তব্ধ। আমি চাই যাতে আগামী 1 মাস তিনিহীনা কাটাতে পারি। মাথা নত যেন আমার। তার জামাবিহীন উদাম দেহ নজর কাটলো আমার। শীতলতা কয়েকশো গুণ বাড়িয়ে দিল। তিনি কতক্ষণ ধরে এমন অবস্থায় আছেন, অথচ আমার অভিমানী নজর একবারও তার দিকে পড়লো না। হাজরা চেপে ধরলেন। আমি মিনমিনে গলায় বলি, আপনার শার্ট কোথায়? রোধিক মাথা সরালেন না, পূর্বে ন্যায় রেখেই জড়ানো গলায় বললেন, আমি তো শার্ট পরিনি, তাহলে আবার কোথায় যাবে? টাওয়ার কাঁধে পেছানো ছিল, তোমার অভিমান ভাঙাতে গিয়ে ধসে পড়েছে। এখন কি আফসোস হচ্ছে দেখতে পারোনি বলে? আপনি তো পুরোটাই আমার, আমি দেখতেই পারি। আপনি আমার ঠোঁটে চুমু খেয়েছেন, এবার আমিও চুমু খাবো তো সদ্বোধ। কিন্তু আমি এখন আর দেখতে দিব না, না চুমু খেতে দিব। এই তো। নেত্রযুগল বড় বড় করে পরপর কয়েকবার রোধিকের উন্মুক্ত বুকে অধর ছুঁয়েছিলাম। পর করে ওষ্ঠদয় শীতল স্পর্শে ভরে উঠল। নেত্রযুগল ছোট হলো না, নিভে গেল আলো। অতিবাহিত হতে লাগলো প্রহর। ভোরের মিষ্টি সোনালি আভা গাছগাছালি ভেদ করে উকি দিয়ে পূর্ব আকাশে। নিভু নিভু আলো পেরিয়ে প্রজ্বলিত হয়েছে পৃথিবীর এক প্রান্ত। আমি গুটিসুটি হয়ে শুয়ে আছি রৌধিকের বাহু ডোরে। ঘড়ির কাঁটা 9টা পেরিয়েছে। ঘুম ভেঙেছে বহু সময় পূর্বে। ওঠার স্পৃহা নেই। এই মুহূর্তটা উপভোগ করছি। উঠলেই মনে হবে আবার কবে এই বুকে মাথা রাখবো। কিছু ঘন্টা পরেই হয়তো রৌধিককে চোখের দেখাও দেখতে পাবো না, হাত দিয়ে স্পর্শ করতে পারবো না। ভাবলেই চোখের পাতা ঝাপসা হয়ে আসে আমার। এসব ভাবতে ভাবতেই চোখ ভরে উঠলো, গড়িয়ে পড়লো রৌধিকের উন্মুক্ত বুকের উপর। রৌধিক নড়ে চড়ে উঠলো। চোখ মিলতেই চোখাচোখি হলো দুজনার। আমি দৃষ্টি সরালাম। রৌধিক কিছু বললেন না, হয়তো অনুভব করতে পারলেন আমার অবস্থানটা। এভাবে পেরিয়ে গেল কিছু মহেন্দ্রক্ষণ। জিজ্ঞাসা দৃষ্টিতে বলে, উঠবে না নাকি আমার মতো সুদর্শন পুরুষের প্রেমে ভাসছো? একটু ভাসতে ইচ্ছে করছে, আবার কবে ভাসতে পারবো জানি না। হয়তো কাজের মাঝে সারাদিনে একবারও আপনার কণ্ঠ শুনতে পাবো না। বাবা, কাল রাতে তুইও বলেছিলে আমাকে, আর আজ আবার আপনি। ঠিক আছে, এবার উঠো, সবাই কি ভাববে? রোধিক হাসলেন। বাঁকা হাসি তার ওষ্ঠদয়ে। বোধগম্য হলো তার হাসির মানে। কি ভাবতে কি ভেবে ফেলেছে, ছি, কি লজ্জা। লজ্জায় নত হলাম আমি। চটজলদি উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। পেছনে না ফিরে বুঝতে পারছি উনি এখনো হাসছে। পরক্ষণে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আমি হাসতে গিয়েও হাসলাম না। হয়তো কখনো এই হাসিটাকে বড্ড বেশি মিস করব, মানুষটাকে মিস করব, কিংবা এই লজ্জাদায়ক মুহূর্তটাকে মিস করব। বালিশে মুখ বুজে অশ্রু বিসর্জন দিচ্ছি আমি। রোদিকে কোথাও দেখতে পাচ্ছি না। তার পছন্দসই আজ স্পেশাল খাবার রান্না করেছি, সেই ফাঁকে তিনি আমায় না জানিয়েই চলে গেল। হৃদয়টা কেঁপে উঠলো আমার। আমি বলে গেলে কি হতো? আমি বুঝি তাকে যেতে দিতাম না? আমার ভাবনার মাঝ পথে দ্বার খোলার মৃদু শব্দ কর্ণপাতে আঘাত হানলো। টনক নড়লো আমার। বিন্দু পরিমাণ স্থান অপসারণ করলাম না আমি। নিম্ন স্বর বিশিষ্ট কণ্ঠে বললেন, জোনাকি, কি হয়েছে তোমার? লজ্জাবতী লতার মতো তো লজ্জা কেন পাচ্ছ? কান্নার গতি হ্রাস পেল। আমি দ্রুত চোখ মুছে পেছনে ফিরলাম। রোধিকের পরনে ছাই রঙের ট্রাউজার। টাওয়াল দ্বারা আর্দ্রকে সমূহ মুছতে ব্যস্ত। তবে বর্তমানে তার আর্দ্র হাত স্থির আছে। অনিমেষ দৃষ্টি আমার নিকট। স্পন্দন বেড়ে গেল। আমায় অচঞ্চল দেখে পুনরায় বললেন, হোয়াট হ্যাপেন্ড জোনাকি? তুমি
কথন অবসান করার পূর্বেই তাকে চাপড়ে ধরলাম। আকস্মিক ঘটা পরিস্থিতিতে অধিক ভরকে গেল, ভারসাম্যহীন হয়ে পিছিয়ে গেল, সর্বোপরি দেয়ালের সহিত গিয়ে ঠেকেছে। অবিচল আস্থার সহিত বলে, জোনাকি, কাম ডাউন। কি হয়েছে বলো আমাকে। কোথায় ছিলেন আপনি? কত খুঁজেছি কিন্তু পাইনি। রধিকের আর্দ্র হাতের সাহায্যে পেঁচিয়ে নিয়ে বলে, আমি ওয়াশরুমে ছিলাম, গা ছিপছিপে লাগছিল। ফ্লাইটে তো শাওয়ার নিতে পারবো না, তাই। কিন্তু আমি যে দেখতে পেলাম না। তখন মেবি মায়ের কাছে ছিলাম। এবার ওঠো। আমি নিভু নিভু চোখে অবলোকন করলাম। তিনি পূর্বেই আমার দিকে তাকিয়েছিলেন, বিধায় চোখাচোখি হলো দুজনার। আমি সরে আসার প্রয়াস করলাম। রধিক ছাড়লেন না, তার বলিষ্ঠ হাতের সাহায্যে আমায় মিলিয়ে নিলেন। অকপটে কণ্ঠে বললেন, শাড়ি পরতে যা যা লাগে পরে এসো। শাড়ি পরবে না? আমি পরিয়ে দেব। নাও গো। মানে? কিছু না, জামা খোলো, আমিই পরিয়ে দিচ্ছি। আমি এক লাফে রধিকের থেকে পিছিয়ে এলাম। রধিক কাভার্ড হাতে একটা কালচে প্যাকেট দিয়ে পড়তে বললেন। আমি মাথা নিচু করে প্যাকেট নিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে অগ্রসর হলাম। দ্বার বন্ধ করে প্যাকেট খুলতেই নজর পড়ল পেটিকোট আর ব্লাউজে। আমি পরে উপর থেকে ওড়না জড়িয়ে বেরিয়ে এলাম। রধিকের ঘোর লাগা নেত্র যুগল পা টেনে টেনে এগিয়ে এলেন, কোমর টেনে ড্রেসিং টেবিলের উপরে বসালেন। অতঃপর শাড়ি বের করে সামনে রাখলেন। নাক ছিটকালাম আমি। বৈশাখী শাড়ি, হাড়ি পাতিলের ছবি। নাক ফুলিয়ে বলি, এই হাড়ি পাতিল কে পরবে? হাড়ি পাতিল কোথায়? এটা হাড়ি পাতিল না তো কি? একটা কাজ করি, আমি ব্লাউজ আর পেটিকোট খুলে আপনাকে দিই, আপনি পরে আসুন, আপনাকে হাড়ি পাতিল পরিয়ে দিই। এই ধরনের শাড়ি আমার বেশি লাগে। রদিক এক গাল হাসতেন বিনিময়ে। কাভার থেকে আরো একটা শাড়ি বের করলেন, শুভ্র রঙের ভেতরে লাল রঙের মোটা পাড়। এক দেখাতে নিমিষেই মন কাড়লো আমার। আমি দ্রুত শাড়িটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, অপূর্ব সুন্দর। আমার থেকে শাড়িটা না নিয়েই নিজের কাজে মনোনিবেশ করলেন। কাজল দ্বারা টানা টানা করে পরালেন, লিপস্টিক লাগালেন, অতঃপর গা থেকে ওনা সরিয়ে ফেললেন। খিচে নেত্রযুগল বন্ধ করে নিলাম। হাত দ্বারা আঁকড়ে ধরলাম ড্রেসিং টেবিলের কাজ। চোখ মেলার প্রয়াস করলাম, কিন্তু বড় করে ওনায় শক্ত পোক্ত কাপড় দিয়ে চোখ জোড়া বেঁধে দিলেন। আর দেখা হলো না তাকে। রদিক নিজের অন্তঃকরণের ন্যায় শাড়ি পরিয়ে দিতে লাগলেন। তার দুষ্টু মিষ্টি স্পর্শের সাথে শাড়ি পরানো শেষ করলেন। চোখের বাঁধন খুলে দাঁড় করালেন আমায়। হাঁটু মুড়ে পায়ের কাছে বসলেন, সযত্নে শাড়ি কুচি ঠিক করলেন। স্বচ্ছ দর্পণের সামনে দাঁড় করিয়ে দিলেন আমায়। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে গহীন নেত্রে দেখলেন সবকিছু। টেনে টেনে বললেন, বাহ, অসাধারণ লাগছে তোমার। তোমার ভালো লাগছে কি? আমার ধ্যানের ছেদ ঘটলো। চট জলদি তাকাতেই মায়ায় হারালাম। শাড়িটা আমায় ভালো লাগছে কিনা জানা নেই, তবে রদিকের পাশে দাঁড়ানোর ফলে আমায় হাজার গুণ সুন্দর লাগছে। মেড ফর ইচ আদার। লজ্জানত হলাম আমি। রদিক চিবুক উঁচু করলেন, নেশালো মানুষের ন্যায় বললেন, কাল রাতের পরে এত লজ্জা? আচ্ছা, মেয়েদের এত লজ্জা আসে কোত্থেকে? তোমাকে দেখে তো মনে হচ্ছে পাশের ঘরে বসে আছো। আশ্চর্যজনক ভাবে সেদিন তুমি এত লজ্জা পাওনি। বাঁ হাতটা রদিকের অধরের উপর রেখে থামিয়ে দিলাম তাকে। তার বলা প্রতিটা কথা কাঁধে স্পর্শ করছে আমার, তাই সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে আমার। খাবারের নিমিত্তে ডাক পড়লো, তাই নিচে নামলাম। রদিক শেষবারের মতো একটু জড়িয়ে ধরবেন আমায় প্লিজ? এভাবে তাকিয়ে আছেন কেন? দেরি হয়ে যাচ্ছে তো, সবাই নিচে ওয়েট করছে আপনার জন্য। রদিকের ভাবাবেগ নেই, সে স্থির। বাধ্য হয়ে আমিই তার গলা জড়িয়ে ধরলাম। দৃঢ় করে কিয়ৎক্ষণ নেত্রযুগল বন্ধ করে রইলাম। অতিবাহিত হলো কিয়ৎক্ষণ। অতঃপর আমি ছেড়ে দাঁড়ালাম। হাতের সাহায্যে রদিকের মাথাটা এড়ে অধর ছুঁয়ে দিলাম। হাসির আধো আধো স্বর টেনে বললাম, নিজের যত্ন নেবেন, আমার সাথে কথা বলতে ভুলবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। বিনিময়ে তিনিও তার অধর জোড়া ললাটে ছুঁয়ে দিলেন। বাঁধ ভাঙলো আমার। নিভৃতে লুকিয়ে রাখা অশ্রু দ্বারা গড়িয়ে পড়লো নিচে। রদিকের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম। রদিক নিশ্চুপ গম্ভীর কণ্ঠে বললেন, কেঁদো না, আমি যাব। যাবেন না মানে কি? আমি যাব না। যাব না মানে তোমাকে ছেড়ে আপাতত কোথাও যাচ্ছি না। ফ্লাইট ক্যান্সেল। আমি চট জলদি নেত্রযুগল মুছে নিয়ে অকপট কণ্ঠে বলি, শুনেন, একদম না। দেখুন আমি কাঁদছি না। আমি কেন কাঁদবো? আমি তো এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোবো। বলেই মুখ ভেঙচি কাটলাম। রদিক ভ্রু কুচকালেন, অধর কামড়ালাম আমি। একটু বেশিই বলে ফেলেছি মনে হয়। জিজ্ঞাসা দৃষ্টিতে বলে, এবার একটু বেশি হয়ে গেল না? খিলখিলিয়ে হেসে উঠলাম। রদিক গতিহীন পা দুটো গতিশীল করে সামনের দিকে অগ্রসর হলেন। লহরায় অদৃশ্য হলো আমার মুখের প্রাণবন্ত হাসিটা।
আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। রোদিক পেছনে না চেয়েই গাড়িতে উঠে বসলেন। নিচে নামলাম না। সকলে এগিয়ে দিতে বিমানবন্দর অব্দি যাবে, কেন তাকালেন না? আমি শেষবারের মতো তার মতো সুদর্শন সুপুরুষের প্রেমে তীব্রতর ভাসতে স্পৃহা প্রকাশ করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তার উষ্ণ উষ্ণতায় ঠেকিয়ে দেওয়া জায়গাটায় ডান হাত স্পর্শ করলাম। গলা ধরে আসছে, ধরে ধরে ঘর অবধি গেলাম। আমি বেডের উপর বসতেই নিজেকে সংযত করতে ব্যর্থ হলাম। বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠলাম। রোদিক নেই, আমার অগোচর বিরাজমান। ভাবি ডাকে হুঁশ ফিরে আমার। দ্রুত নেত্র মুছে উঠে বসলাম। মাত্রাতিরিক্ত কান্নার ফলে এখনো ক্রমাগত হেঁচকি তুলছি। আদ্রিতা আপু এসে বসলেন। আমার নাজেহাল অবস্থা দেখে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। আমি পানি পান করলাম। তিনি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, যখন এত ভালোবাসিস তাহলে ভাইয়ের সাথে লন্ডন গেলেই পারতি। শুধু শুধু কেঁদে চোখ মুখের এত খারাপ হয়েছে অবস্থা। আমি নতজানু হয়ে বসলাম। আদ্রিতা আপু আমাকে তার সাথে নিয়ে যেতে এসেছেন। আজ পহেলা বৈশাখ, বাঙালি নববর্ষের প্রথম দিন। ইয়ানাদ আপু যে স্কুলে পড়ান সেখানে ছোট্ট করে উৎসব অনুষ্ঠিত করা হয়েছে। রোদিক যাওয়ার পূর্বে কড়া গলায় তাকে শাসিয়ে গেছেন। তিনি যাওয়ার পর যেন আমাকে নিয়ে বৈশাখী অনুষ্ঠানে অংশ নেয়। আমি অসম্মত জানিয়েছি, কিন্তু আদ্রিতা আপু কিছুতেই আমায় রেখে যাবেন না। রোদিক জানতে পারলে তার অবশ্যই শোচনীয় অবস্থা করবেন। মুখে পানি ছিটা দিতে ওয়াশরুমের দিকে অগ্রসর হলাম। আদ্রিতাপুর সাথে যাওয়া হলো না। আমার ভার্সিটিতে গেলাম। ওই ফোন করে আসতে বলেছে, বড় করে আয়োজন করা হয়েছে। আদ্রিতা আপুকে বলতেই তিনি সম্মতি দিলেন। যেহেতু ফ্রেন্ডদের সাথে থাকবো সেহেতু মন খারাপ হওয়ার কোনো উপায়ই নেই। আমি বেরিয়ে এলাম। ভার্সিটির অনুষ্ঠিত অনুষ্ঠানে চলে এলাম। এসো হে বৈশাখ, এসো এসো, গান বাজছে। এখনো অনুষ্ঠান শুরু হয়নি। ভার্সিটিতে উপস্থিত হয়নি প্রধান অতিথি, তাই মূল অনুষ্ঠান শুরু হয়নি এখনো। আমি ভিড় ঠেলে সামনের দিকে অগ্রসর হতেই ওহি হাত টেনে একপাশে নিয়ে এলো। সেখানে সিনিয়ররাও ছিল। আমায় দেখে বেজায় খুশি হয়েছেন বুঝতে পারলাম। জড়িয়ে ধরে বলেন, কেমন আছি, এতদিন কেন আসিনি? আজ আমায় দেখতে খুব সুন্দর লাগছে। নোংরা টি শার্ট গায়ে জড়ানো, বৃষ্টি গন্ধে গা ক্রমশ গুলিয়ে উঠছে আমার। তবু এই টি শার্টটা খুলতেই ইচ্ছে করছে না। 7 দিন হয়েছে ধোয়া হয় না। ধুলেই রোদিকে শরীরের তীব্রতম সুবাসটা মিলিয়ে যাবে। বাইরের ঝিরে ঝিরে ধারায় বৃষ্টি আছড়ে পড়ছে। বজ্রের সাথে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কালবৈশাখী ঝড়। আমি ভারাক্রান্ত অন্তঃকরণ নিয়ে বসে আছি। রোদিকের সাথে কথা হয় না বললেই চলে। তিনি সচরাচর ফোন দেয় না। সপ্তাহ পেরিয়েছে তিনি গমন করেছেন। অফিসের বদ্ধ কার্যের মাঝে আমায় ফোন দিয়ে 2 মিনিট কথাও বিশাল ব্যাপার। রোদিকের পাঠানো টাকার বিনিময়ে বাড়ি ছাড়ানো হয়েছে ব্যাংক থেকে। আগামীকাল থেকেই বাড়িতে ফিরে যাব। হুট করে বৃষ্টি স্নাতে সর্বাঙ্গে লেপটাতে স্পৃহা প্রকাশ পেল আমার। আমি দ্রুত ছাদে চলে গেলাম। বর্ষণ ধারা প্রখর হলো। আর্দ্র মেঝেতে পা স্পর্শ করতে কম্পিত হলো দেহ। বৃষ্টির ধাঁচ ভিজিয়ে তুললো আমায়। আমি মাটিতে আসন পেতে বসলাম। রোদিক নেই, আমার প্রাণটাও যেন নেই। যাওয়ার পূর্বে স্মৃতিগুলো এতটা প্রখর করেছে যে মুহু তাকে অনুভব করছি আমি। আমি নেত্রযুগল বন্ধ করে সোজা হয়ে শুয়ে পড়লাম। বৃষ্টির ফোঁটা সরাসরি পতিত হলো মুখশ্রীতে। কতক্ষণ ওভাবে শুয়েছিলাম জানি না। যখন চোখ মেললাম তখন নিজের অস্তিত্ব সিলিং ফ্যানের নিচে উপলব্ধি করি। আমার কেন্দ্র করে রয়েছে সকলেই। এখানে আসার কারণটা বোধগম্য হলো না। আমার পিটপিট করা নেত্র দেখা মাত্রই মা বললেন, জুনাকি ঠিক আছিস তুই? কি হয়েছিল তোর মা? সাথে গিয়েছিলিস কেন? ওভাবে পড়েছিলিস, কতটা ভয় পেয়েছিলাম জানিস? মা চুপ করবে তুমি? মেয়েটা সবে চোখ মেলেছে, ইতিমধ্যেই তুমি শুরু করে দিলে একসাথে এতগুলো প্রশ্ন। মা নিশ্চুপ আদ্রিতার কথায় গা পুড়ে যাচ্ছে, গলাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি ধীরে ধীরে শুধালাম, পানি খাবো। তৎক্ষণাৎ আদ্রিতা পানির গ্লাস দিয়ে নিজেই পানি পান করাতে সহায়তা করেন। নিজের দিকে অবলোকন করতেই দেখতে পারলাম ব্ল্যাঙ্কেট দিয়ে পেঁচিয়ে রেখেছে আমায়। মায়ের কোলে মাথা রেখে আছি। নিশ্চয়ই জামা কাপড় চেঞ্জ করেছে। তাহলে রোদিকের কি শার্টটা কোথায়? বড় করে বিচলিত হলাম। আমার পরনের টি শার্ট কোথায়? কেন ওটা পড়তে ইচ্ছে করছে? তাহলে পর গিয়ে, ব্যালকনিতে মেলে রেখেছি, নিয়ে আসবো। মুখ কৃষ্ণের ন্যায় কালো করে রইলাম। আমি জানি আদ্রিতা আপু আমায় বিদ্রুপ করছেন। মা তো বলেই দিয়েছে রোদিকে ফোন করে আমার বর্তমান অবস্থা জানাবেন। একবার রোদিকের কাছে খবর পৌঁছে গেলে অবিলম্বে এসে হাজির হবেন তিনি। আমি অনেক জোর করে অবশেষে ব্যাপারটা ওখানেই ধামাচাপা দিলাম। এভাবেই গড়িয়ে গেল মাসখানেক।
নিজের মন মর্জি চলছি। চারিদিকে সবকিছু বিষাদপূর্ণ, রোধিকহীন। দূরে থাকলেও সর্বদা তিনি আমার মনে বিরাজমান। আমায় সর্বদা খুশি রাখতে আদ্রিতার বিয়ের তোড়জোড় করছেন। আজ আদ্রিতা আপুর শপিং এর নিমিত্তে বেরিয়েছে সবাই। আমাকে শতবার বলার সত্ত্বেও যায়নি। এত আনন্দময় পরিবেশের মাঝে মন কষাকষি সর্বদাই থাকে। আমার মনে শান্তি নেই। খাওয়াতে অনিয়ম না হওয়া সত্ত্বেও শরীরটা ক্রমাগত মন্দের দিকে ধাবিত হচ্ছে। মাথা সর্বদা ধরে থাকে। উগ্র মেজাজের সঙ্গে আমি, হ্যাঁ বলাই তো হলো না, আমার এখন আমাদের বাড়িতে থাকি। আজ একটু বেশি মন খারাপ। নিদ্রাভঙ্গের পর থেকেই মনের মাঝে কু ডেকে চলেছে। সেদিনের পরই ওই বাড়ি থেকে চলে এসেছি। এর মাঝে ঘটে গেছে অন্যরকম একটা ঘটনা। একটা খবর বদলে দিয়েছে আমায়। এই তো সেই দিনের কথা। আদ্রিতা আপু তৈরি হচ্ছিল, তার সাজ অন্তের পথে। ইয়ানাত আপু সাজিয়ে দিচ্ছেন আদ্রিতা আপুকে। আমিও একটা গোলাপি রঙের শাড়ি পরেছি। সাজ নেই তেমন। নিচে সকলে বসে খোশ গপ্পে মেতেছিল। ডাক পড়লো মিতা আন্টির। ইয়ানাত আপু ধরে ধরে নিচের দিকে অগ্রসর হলেন। আমি পা বাড়ানোর পূর্বেই ফোনটা বেজে উঠলো। আমি চরণজোড় স্থির করে হাতে রক্ষিত ফোনের দিকে চাইলাম। রৌধিক ফোন করেছেন। মুহূর্তে হাসির রেখাটা ফুটে উঠলো মুখে। চট জলদি ফোনটা রিসিভ করতেই অপর পাশে উগ্র কণ্ঠে বলে উঠলেন, সমস্যা কি তোমার? লাইনে এসো জলদি। আমি ইন্টারনেট কানেকশন অন করতেই কান ফেটে যাওয়ার উপক্রম আমার। একের পর এক মেসেজ কল আসছে। তৎক্ষণাৎ তুমুল শব্দে ফোন বেজে উঠলো। রিসিভ করলাম ফোনটা। ভিডিও কল ছিল, কেটে গেল। পরক্ষণে ভয়েস এলো রৌধিকের। বাজখাই কণ্ঠে বলছেন, ফোনের টাকা কি তোমার শ্বশুর দেয়? ধরছো না কেন? পুনরায় কল বেজে উঠলো। আমি ধরফড়িয়ে রিসিভ করলাম। টেনে হাসলাম। একটা ফোন রিসিভ করতে কতক্ষণ লাগে? সে যাই হোক, টাকা কিন্তু আমার শ্বশুরই দেয়। হাপ, একদম চুপ। তোমার শ্বশুর কি গাছ লাগায়? লাড়া দিবার ঝরবে? আমি দিন রাত পরিশ্রম করি, বুঝছো? সে যাই হোক, আমার জামাইয়ের টাকা আমি নষ্ট করি, আপনার কি তাতে? রোধিক ফোনের ওপাশ থেকে একগাল হাসলেন। অতঃপর গম্ভীর গলায় বলেন, শাড়ি পাল্টে নিতে। আমাকে নাকি আজও শাড়ি পরে ফুটবলের মতো লাগছে। পাক্কা 10 মিনিট সময় দিলেন পাল্টে নেওয়ার জন্য। খবরদার বলেছেন। সচরাচর খবরদার শব্দটা উচ্চারিত করেন না তিনি, তবে ইদানিং করছেন। একে তো শরীর ভালো লাগছে না, তার উপর আবার আদেশ। আমি দ্রুত রুমে গিয়ে একটা 3 পিস পরে নিলাম। কাটায় কাটায় যখন 10 মিনিট অতিবাহিত হলো, 1 সেকেন্ডও এদিক ওদিক নড়াচড় নয়, তখনই ফোন করলেন রৌধিক। ফোন নিয়ে নিচে যেতে বললেন। বিলম্বে তিতকুটে ঢেকুর উঠলো। আমি দ্রুত মুখ চেপে ধরলাম। রৌধিক চেঁচিয়ে উঠলেন, হোয়াট হ্যাপেন্ড জোনাকি? কি হয়েছে? প্রত্যুক্তি দেওয়ার মতো শক্তিটুকু নেই আমার। আমি ফোনটা ফেলে ওয়াশরুমে ছুটলাম। বমি করলাম তখনই। মাথা ঘুরছে, তবুও একটু ভালো লাগছে। ট্যাব খুলে খুলে করলাম। মাথায় পানি দিলাম, অতঃপর পরিষ্কার করে ঘরে ঢুকলাম। টাওয়াল দিয়ে মাথা মুছতে নিলাম। এখনো রোধিক কলে আছেন। আমায় দেখে জোনাকি জোনাকি বলে ডেকে উঠলেন। আমি ফোনের কাছে যেতেই ধমকে উঠলেন তিনি। খাওয়া দাওয়া করো না তুমি? শরীর দুর্বল লাগছে নিশ্চয়ই। বমি হয়েছে? তবে এখন ঠিক আছে। আমি ওখানে থাকলে ঠিক থাকতে পারতে না। চড়িয়ে তোমার দাঁতগুলো ফেলে দিতাম। কিছু খেয়েছো? হুম। তাহলে কেন এমন হলো? পেন কিলার আছে? না বলতেই ধমকে উঠলেন তিনি। পেন কিলার কেন নেই, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আবার 10 মিনিট সময় দিয়েছে। লাইনে রেখেছে, মায়ের কাছে গিয়ে ফোনটা দিতে হবে। যা বলার তিনিই বলবে। আমি মুখ গোমরা করে অগ্রসর হলাম সামনের দিকটায়। সম্পূর্ণ পথ অতিক্রম করতে ব্যর্থ হলাম। কিছু দূর যেতেই মাথা ঘুরে উঠলো প্রচন্ড ভাবে। সিঁড়ির রেলিং ধরলাম ফটাফট। অন্ধকার দেখছি সবকিছু। রেলিং মাথা ঠেকিয়ে শ্বাস প্রশ্বাস টানলাম। অতঃপর জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন আমায় ঘিরে দাঁড়িয়েছিল তারা। কেউ কিচ্ছু বলছে না, নিশ্চিন্ত মুখশ্রী প্রত্যেকের। ইবু হেসে বলে, সুখবরটা আগে কাকে দিতে চাও, নিজের পরিবারকে না রোদ্দুরকে? মানে? মিনমিনে গলা আমার। এই, আমি মামা হতে চলেছি। কিংকর্তব্য বিমূঢ় হলাম আমি। তার মামা হওয়ার সাথে আমার সম্পর্ক কিসের? পরক্ষণে মস্তিষ্কে এসে হানা দিল। আমি মাথা নত করে রইলাম। বড়রা আশীর্বাদ করলেন। আদ্রিতা আপু তো চূড়ান্ত খুশি। একই দিনে দুটো খুশির খবর। আমি শুধু পেটে হাত রেখে চোখ জোড়া বন্ধ করে বসেছিলাম। কার্নিশ গড়িয়ে জলকণা গড়ালো। অনুভূতিটা পূর্ণতা পেল। আচ্ছা, রোধিক ফিরে জানলে খুশি হবেন তো? নিশ্চয়ই হবে। তবে আমি তাকে বলবো না, একদমই বলবো না। আমি স্বচোখে দর্শন করতে চাই তার। প্লিজ আপনারা কেউ ওনাকে কিছু বলবেন না। তিনি দেশে ফিরলে আমি বলবো। কিন্তু ভাইয়া ইতিমধ্যে অনেকবার ফোন করেছে, কি বলবো তাকে?
প্রত্যুক্তি করলাম না। সেদিনের পর থেকে নিজের প্রতি যতটা হাজার গুণ বেড়ে গেছে। রোদিকে সময় দেয়া কমে গেল আমার। হুট করে বদলে যেতে শুরু করলাম। বাড়ির সকলে একটু বেশি যত্ন নিতে শুরু করেছে। বর্তমানে আমি ফোনে গেমস খেলছি। রোদিকের সাথে কথা হয়নি, তিনি জানেন না আমার প্রেগনেন্সির কথাটা। হুট করেই ফোনটা বেজে উঠলো। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলাম না। আমার ফোন বেজে উঠলো। আমি দ্বিধা নিয়ে রিসিভ করতে মহিলা কণ্ঠস্বর শুনতে পেলাম। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার স্থির দৃষ্টি নিবদ্ধ মেঝেতে। ফোনটা হাত ফসকে আছড়ে পড়েছে ইতিমধ্যে। বাঁধ ভেঙেছে নেত্র যুগলের। বর্ষণ হচ্ছে অবিরাম। হৃদস্পন্দন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। নিঃশ্বাস থমকালো। কথনগুলো গলায় দলা পাকিয়ে থেমে রইল। বাড়িতে কেউ নেই, সবাই শপিং মলে গেছে। মস্তিষ্ক শূন্য। আমি মেঝে থেকে দ্রুত ফোন তুললাম। কয়েক খণ্ডে বিভক্ত হয়েছে। বালিশের পাশ থেকে ওড়না তুলে গায়ে জড়ালাম কোনো মতে। কাভার থেকে পার্স বের করে ছুটলাম। ভুলে গেলাম আমার ছোট বেবির কথাটা। আকাশ মেঘের ঘন আধারে আবৃত হয়েছে। ইতিমধ্যেই ঝিরঝির বৃষ্টি ঝরছে। রাস্তাঘাট জনশূন্য। কোন হসপিটালে রোধী আছেন সেটাও জানি না। ফোন বের করে দ্রুত কল করলাম। রিসিভ হচ্ছে না। পরপর কয়েকবার ফোন করেও রেসপন্স পেলাম না। দেহটা ক্রমশ বরফাচ্ছন্ন হয়ে আসছে আমার। কি মনে করে লোকেশন চেক করলাম। হসপিটালটা আমার বাড়ি থেকে ঘন্টাখানেকের পথ। আকাশ অন্ধকারে আচ্ছন্ন আছে বিধায় রাস্তায় গাড়ি নেই। কিছু দূর অগ্রসর হতেই রিক্সা পেলাম। আগে পিছিয়ে কিছু না ভেবে রিক্সায় চড়ে বসলাম। ডাবল ভাড়ার লোভে রাজি হলেন। ভিজে জবুথবু হয়ে গিয়েছি আমি। শীতল হাওয়াতে ক্রমাগত কাঁপছি। যত সামনের দিকে অগ্রসর হচ্ছে বৃষ্টির ধাঁচ যথারীতি বৃদ্ধি পাচ্ছে। কম্পনের মাত্রা বেড়ে গেল। ঘন্টাখানেকের পথ 2 ঘন্টায় এলাম। দ্রুত ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলাম। সবাই আমার দিকে অবাক চোখে চেয়ে আছে। হয়তো এমন অবস্থায় কাউকে হসপিটালে দেখে না। আমি ওড়না পেঁচিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলাম। মেয়েটা আমার দিকে অবাক চোখে চেয়ে থেকে থেমে থেমে বললেন, ম্যাম, আপনি ভিজে গেছেন তো, জামা কাপড় সাথে থাকলে চেঞ্জ করে নিন। আমি ঠিক আছি। আগে বলুন, একটু আগে কেউ আমায় এই হসপিটাল থেকে ফোন করেছিল, বলেছিল আমার হাজবেন্ড এই হসপিটালে ভর্তি আছে। অতিশয় যাতনায় কথাগুলো বলি আমি। বলার সময় প্রচন্ড কাঁপছিলাম আমি। তিনি লিস্ট বের করে নাম জিজ্ঞেস করলেন। রৌদিক নামটা উচ্চারণ করতেই বুকটা কেঁপে উঠলো আমার। তিনি লিস্ট চেক করে বলেন, রৌদিকের ডেড বডি তো কালকে নিয়ে গেছে। ব্যাগটা হাত থেকে ফসকে পড়লো নিচে। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলি, মানে কি সব যাতা বলছেন? একটু আগে আমায় ফোন করে বলে রৌদিক হসপিটালে। সরি ম্যাম, রৌদিক নামের কেউ নেই হসপিটালে। যিনি ছিলেন গতকাল তিনি মারা গেছেন। ও হ্যাঁ, তার জিনিসপত্র পড়ে আছে, নেননি। দাঁড়ান, আমি আনিয়ে দিচ্ছি। রিসেপশনের মেয়েটা কাউকে ফোন করলেন। মিনিট 5 পর একটা ওয়ার্ড বয় এলেন ব্যাগপত্র নিয়ে। কি করতেবো বিমোর আমি। এটা তো রৌদিকের লাগেজ। চটজলদি লাগেজে চেন করলাম। রৌদিকের জামা কাপড়গুলো ভাজে ভাজে রাখা। নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে আমার। মাথা ঘুরছে। ভারসাম্যহীন হয়ে পড়লাম আমি। ভিড় জমে গেছে। বাকরুদ্ধ হলাম। কি করা উচিত ভুলে গেলাম সবকিছু। ঘন্টাখানিক নিশ্চুপ হয়ে অবশেষে মস্তিষ্ক হার মেনে নিল। জ্ঞান হারিয়ে ফেললাম। ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে এলো। মৃত্যুর কামনা করলাম তীব্রভাবে, কিন্তু আদৌ কি সম্ভব তা? জ্ঞান ফিরতেই নিজেকে সিলিং ফ্যানের নিচে উপলব্ধি করলাম। মাথার উপরে ভন ভন শব্দে ফ্যান ঘুরছে। বাম হাতে স্যালাইনের ক্যানেল লাগানো। হুট করেই আমার বেবির কথাটা মস্তিষ্কে হানা দিল। ধরফরিয়ে উঠে বসলাম। পেটে হাত থেকে ফুপিয়ে উঠলাম। রোদিক জানতেই পারলো না তার পুচকুর কথা। পাশের টেবিলে আমার পার্স আর ভেজা জামা কাপড় রাখা। জামা কাপড় শুকিয়ে গিয়েছে। ফোনটাও পড়ে আছে। আমি ফোন দ্রুত নিয়ে আজিতা আপুর ফোনে কল করার প্রয়াস করলাম। ইতিপূর্বে আজিতা আপু বেশ কয়েকবার ফোন করেছেন। পরে স্ক্রিনে অবলোকন করতেই নজর এলো 5:45। চমকে উঠলাম আমি। ভীষণ চমকালাম। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন সময় ছিল 10টা নাগাদ। এতক্ষণ আমি জ্ঞানহীন অচেতন অবস্থায় পড়েছিলাম আমি। আদ্রিতা আপুর নাম্বারে ফোন করতে রিসিভ করলেন। কিছু বলার উদ্যোগ নিতেই আমি ধীরে ধীরে শুধালাম, আদ্র আপু? আর বলতে পারলাম না। ডুকরে কেঁদে উঠলাম। ওপাশ থেকে বিচলিত হলেন আদ্রিতা আপু। পরপর বললেন, হোয়াট হ্যাপেন জোনাকি? কাঁদছিস কেন তুই? কোথায় তুই? না বলে কোথায় গেছিস? কতবার ফোন করেছি, ধারণা আছে তোর? একবারও ফোন ধরলি না? এতগুলো প্রশ্ন শুনে ঘাবড়ে গেলাম আমি। বারবার ঝাপসা দেখছি। কিভাবে ওনার কথা বলবো আমি? পুনরায় কেঁদে উঠলাম। আদ্রপু? জোনাকি বোন আমার, কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? বাবু ঠিক আছে, কিছু বল। অষ্টদয় কিঞ্চিত ব্যবধান করে কিছু বলতে প্রয়াস করলেই ফোনটা হাত ছাড়া হয়ে গেছে। মানুষটাকে দেখার উদ্বেগ
প্রকাশ করলাম। পাশ ফিরতেই রৌদিকের আঘাতপ্রাপ্ত মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ হলো। আমি নিষ্পলক, মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার হাত থেকে ফোন নিয়েছে। আদৌ কি সম্ভব? ফোনে আজিত আপুকে বলছে, ও আমার সাথে আছে, তুই ফোন রাখ, ঘন্টাখানেকের মধ্যে আমরা আসছি। ভাই তুই কোথায়? জোনাকি তোর কাছে কিভাবে? তুই দেশে ফিরে এসেছিস? হ্যাঁ এসেছে, রাখছে, বাড়ি এসে বাকিটা বলছে। তিনি ফোন কেটে আমার পাশে বসলেন। আমিও এখন ঘোরের মাঝে বিরাজমান। কাপা কাপা হাত জোড়া রোদিকে স্পর্শ করলাম। এটা আমার হ্যালুসিনেশন নয় তো, নাকি স্বপ্ন? যদি স্বপ্ন হয় তাহলে জনম জনম এটা স্বপ্ন হিসেবেই থাকুক। পরক্ষণে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলাম রৌধিককে। হাউ মাউ করে কেঁদে উঠলাম। রৌধিক আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আমার কান্নার গতি তুলনামূলক বেড়ে গেল। আশ্বাসে স্বরে বললেন, জোনাকি কেঁদো না, দেখো এই তো আমি, এমনভাবে কাঁদছো যেন মরে গেছি আমি। দৃঢ় করে মুড়িয়ে নিলাম। অশ্রু মিশ্রিত কণ্ঠে বললাম, কিন্তু তুমি এমনভাবে কাঁদছো মনে তো হচ্ছে আমি নেই। মুখ তুলে চাইলাম, অজস্র চুমুতে ভরিয়ে দিলাম তাকে। রোদিক শুধু চেয়ে রইলেন। কাপা কাপা গলায় বললাম, আপনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? রোদিকের মাথায় হাতে পায়ে মোটা ব্যান্ডেজ, এমনকি ললাটের পাশ ঘেঁষেও মোটা ব্যান্ডেজ। আমি হাত ছুঁয়ে দিলাম, বললাম, ওরা বলছিল আপনি আপনি নাকি। মরে গেলে বুঝি খুশি হতে? আঙুলের সাহায্যে ওষুধে ঠেকিয়ে থামিয়ে দিলাম তাকে। মাথা নাড়িয়ে না বোধক বোঝালাম। তৎক্ষণাৎ প্রবেশ করলেন নার্স এবং রিসেপশনিস্ট। হাসির আধো আধো রেখা টেনে বিনয়ের সুরে বললেন, সরি মিসেস জোনাকি, আপনাকে ভুল ইনফর্ম দেওয়ার জন্য। আসলে আপনার হাজবেন্ড ভর্তিই হয়নি, অন্য রৌদিকের নাম ছিল। তিনি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন। আমি ভুলবশত তার নাম বলেছিলাম, দুঃখিত। আমি অনেক অনুতপ্ত। তবে আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলাম, বেঁচে থাকুক এমন ভালোবাসা। আমি প্রত্যুত্তরহীন। তিনি প্রস্থান করলেন। আমি নির্বাক হয়ে রোদিকের বুকে মুখ গুজে দিলাম। আঁকড়ে ধরে রইলাম। অনুভব করলাম পূর্ণ, আমি পূর্ণ। আমার ন্যায় সুখী বর্তমানে কেউ নেই পৃথিবীতে, কেউ নেই। সামান্য এইটুকুতেই অবস্থা? বলি সত্যি যদি মরে যেতাম তাহলে হয়তো এক বিন্দুও শান্তি পেতাম না। না, শান্তি দিতাম না। প্রয়োজনে আমি আগে চলে যাব। এইভাবে বলো না, বুকে লাগে। অনেক কষ্টে তোমাকে ফিরে পেয়েছি, আর হারাতে দিচ্ছি না। পাশাপাশি শুয়ে আছি আমি আর রোধিক। ইবু ভাইয়াকে ফোন করেছেন তিনি। এলেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাড়ির কেউ রোধিকের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানেন না। রোধিক করার নিষেধাজ্ঞা দিয়েছেন, সবাই চিন্তা করবে তাই। ইবু ভাইয়াকেও বারণ করে দিয়েছেন। রোধিক আর আমার একার পক্ষে এই অবস্থায় বাড়িতে যাওয়া অসম্ভব। নাহলে ইবু ভাইয়াকেও জানাতেন না। ইবু ভাইয়া উপস্থিত হলেন। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছেন জানতে চাইলেন। বাড়িতে ফেরার পথে উল্টো দিক থেকে গাড়ি এসে ধাক্কা দিয়েছে। অতপর ইবু ভাইয়া রিসেপশনে গেলেন, টাকা পে করে এলেন। অতপর আমাদের নিয়ে যাওয়ার জন্য এলেন। রোধিককে ধরে ধরে নিচ অব্দি নিয়ে গেলেন। আমিও একটু ধরেছি। ধোয়া ওঠা গরম স্যুপের বাটি টেবিলে। ঔষধের সময় দেখতে মনোযোগী, অধিকতর নিদ্রাচ্ছন্ন রোধিক। ব্যথায় টনটনে দেহখানা। নড়াচড়া করলেই তাজা হয়ে ওঠে লহমায়। যাতনায় ছটফট করতে করতে সবে নিদ্রায় মগ্ন। নিদ্রাকর্ষক মুখশ্রীটা ভিন্ন রকম। জেগে তোলার স্পৃহা নিমিষেই ঘুচে গেছে, অথচ করণীয় কিচ্ছু নেই। ক্ষুধার্ত রাখা যাবে না। নিজের সাথে লড়াই করে অবশেষে ডাকলাম রোধিককে। ক্লান্ত নেত্র যুগল মেলেই আরো দৃঢ় হলো নিদ্রায়। এবার শরীরে হাত দিয়ে রাখলাম। রোধিক নিদ্রা ঘরে আহ শব্দটা নির্গত করলেন। তৎক্ষণাৎ আমি হতাশাগ্রস্ত কণ্ঠে বলি, কি হয়েছে, ঠিক আছেন? ব্যথা লেগেছে? বুকে আঘাত পেয়েছে তাই। নত যেন করলাম মস্তিষ্ক। নিজের অগোচরেই তাকে তীব্রতর আঘাতের জর্জরিত করলাম। মিনমিনে গলায় বললাম, সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, সরি বলার দরকার নেই। পিঠের পেছনে বালিশ দ্বারা আবৃত করলাম। অতঃপর তাকে হেলান দিয়ে বসিয়ে দিলাম। টেবলেট ও পানি এগিয়ে দিলাম। হাতে ব্যান্ডেজ বিদায় ধরতে সক্ষম হলেন না, তাই আমিই খাইয়ে দিলাম। স্যুপ তুলে চামচ পরিমাণ এগিয়ে দিতেই নাকচ করলেন তিনি। সোজা সাপটা বললেন, গলায় ব্যথা জোনাকি, সামান্য ট্যাবলেট খেতে আটকে আসে, খেতে পারবো না। এত বড় শক্তিশালী একজন সুদর্শন সুপুরুষের মুখে একথা মানায় না। সামান্য একটা ট্যাবলেট খেতে পারছে না? হাউ ফানি। লোকেরা জানতে পারলে আপনাকে মিউজিয়ামে রাখার ব্যবস্থা করবে। তার আগে চট করে খেয়ে ফেলুন তো। ভ্রু কুচকালেন তিনি। হৃদস্পন্দন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, পুরনো সেই দিনের মতো। হাত পা যথারীতি কম্পিত লাগলো। আমার হৃৎপিণ্ডের স্পন্দন প্রক্রিয়া চূড়ান্ত পাল্টে দিয়ে বললেন, তুমি আমাকে বিদ্রুপ করছো নাকি বাচ্চা বলাচ্ছ? কোনটা বলো তো? মিস্টার, আপনি কি বাচ্চা যে আপনাকে ভোলাতে যাব? তাও
পরবর্তী শব্দটা মুখে আটকে রইল। নির্গত হওয়ার সময় হলো না। আমি চামচ মুখে তুলে দিলাম, অতঃপর কয়েক চামচ খাইয়ে দিলাম, অতঃপর খাবারের পরবর্তী মেডিসিনগুলো খাইয়ে দিলাম। রোধিক রীতিমতো ঘামছেন। সর্বদা সন্ধ্যার পর মুহূর্তে কিংবা অফিস থেকে এসেই শাওয়ার নেয়। আজকে ব্যান্ডেজের কারণে পানির সংস্পর্শে অবধি যায়নি সে। উপরের শার্টটা খুলে দিতে বললেন। খুলতে সাহায্য করার পরক্ষণেই এসির পাওয়ার বাড়িয়ে দিল। উষ্ণতা যেন কমছেই না, অথচ হিমলতায় আমার অবস্থা শোচনীয়। বাধ্য হয়ে টাওয়াল ভিজিয়ে নিলাম, তার সর্বাঙ্গ আর্দ্র টাওয়াল দ্বারা ভিজিয়ে দিতে লাগলাম। তার স্থির দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। গলার কাছে মুখ ছেয়ে এক পলক অবলোকন করলাম তার মুখ। এখনো একই ভঙ্গি। অস্বস্তি বোধ হলো। আমি আমার কাজে মনোনিবেশ করলাম। হাত ধরে ফেললেন, ফিচেল হেসে বললেন, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। আই এম রিয়েলি সরি। আমি হাত ছাড়িয়ে নিলাম। পুনরায় মুছতে শুরু করি। তার দিকে তাকানোর ফুরসত নেই, তবুও নিজের অস্বস্তির ইতি টেনে বলি, আপনি আর আমি একই, এক আত্মা এক প্রাণ। আপনাকে সাহায্য করা মানেই নিজের সাহায্য করা। নিজের জন্য কেউ কখনো বিরক্ত বোধ করে না। রোধিক অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তার দৃষ্টি ক্রমশ প্রখর হচ্ছে। আমি অস্বস্তিতে কাদা হয়ে যাচ্ছি। নিজের কাজের মাঝে আমার বেবিটার যত্ন নিতে ভুলে গিয়েছি। খাওয়া দাওয়া করা হয় না সময় মতো। আমার ভাবনায় ছেদ ঘটিয়ে রোধিক বললেন, তা নয় বুঝলাম, এবার এত কি ভাবছো জোনাকি? আমি কখনো আমার কাজ অন্যকে দিয়ে করাইনি, তুমিও প্রথম। কেমন একটা লাগছে, ঘরে থাকতে ভালো লাগছে না, নড়াচড়া করতে পারছি না। বলেই দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিলেন। হুট করেই অন্তঃকরণের বাঁধ ভাঙলো। দ্বিধাহীন চিত্তে বলে ফেলি, আমি একটা খবর দিলে আপনার ঘর ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করবে না। কি খবর? এখন বলবো না, কিছুদিন পর বলবো। আগে আপনি সুস্থ হন। এই সংবাদটা পেলে আপনি চুপ থাকতে পারবেন। ততক্ষণে তার দেহখানা মোছা শেষ। আমি টাওয়াল নিয়ে ওয়াশরুমে নিভিতে পা বাড়ালাম। দুপা ফেলে তৃতীয় পা ফেলতেই হাত ধরে ফেললেন রোধিক। কোমর জড়িয়ে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। আমি পড়লাম ফেসাদে। কিভাবে সূচনা ঘটাবো আমি? মিনিটের ব্যবধানে রাজ্যের লজ্জারা বেষ্টিত করলো আমায়। লজ্জা মিশ্রিত মুখটা নত হলো, গালে রক্তিম আভা ছড়িয়ে পড়লো। অষ্টদয় একে অপরের থেকে বিন্দু পরিমাণ কিঞ্চিত করতে ব্যর্থ হলাম। অথচ সর্বদা কারণে অকারণে অষ্টদয় একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে। নিঃশ্বাস টানলাম। অদর কামড়ে ধীরে ধীরে বললাম, আমি 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 তুমি কি জোনাকি? না না, আমি নই। আপনি? আমি কি জোনাকি? কথাগুলো গলায় দলা পাকিয়ে রইল। আমি নিরুপায়, বচনহীন। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরেও যখন একটা শব্দ মুখ থেকে নির্গত করতে পারলাম না, তখন বোধগম্য হলো তাকে বলা আমার পক্ষে সম্ভব নয়। অন্য উপায় অবলম্বন করতে হবে। আমি আঙুল তুলে কাবার্ডের 3 নং ড্রয়ারে ইশারা করলাম। মিনমিনিয়ে বললাম, ওখানে আপনার কাতরতার উত্তর রয়েছে। রোধিক সন্দিহান চোখে চেয়ে থেকে উঠে দাঁড়ালেন। নিজের কৌতূহল দমিয়ে রাখতে ব্যর্থ হলেন। ড্রয়ারের দিকে অগ্রসর হলেন। সযত্নে খুললেন। অতিশয় সাবধানতা অবলম্বন করে। আমি ক্রমাগত ঘামছি। রোধিক পেছনে ফিরলেন। এমন ব্যবহারে আমার অস্বস্তি তরতর করে বাড়ছে। কাভার্ড খুলতেই বাচ্চাদের ছবি নজরে এলো। ঘাড় কাত করে ছবিটা দেখলেন তিনি। দৃষ্টি সরিয়ে আমার দিকে আকর্ষণ করে ইশারায় বললেন, কি? পরক্ষণে ড্রয়ারে হাতড়ে 2টো জুতা পেলেন। বাচ্চার জুতো। সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের পরার উপযোগী 0 সাইজের কাপড়ের জুতো। রোধিক একবার জুতো আর একবার বাচ্চার ছবিটার দিকে তাকাচ্ছেন। অবশেষে ধৈর্যহারা হয়ে গেলেন। আমার মাথা চুলকে বললেন, তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই জোনাকি? এসব দিয়ে কাভার্ড ভরে রেখেছ? এই জন্য বলেছিলে আমি বাইরে যেতে চাইবো না। সিরিয়াসলি? আমাকে আবার তুমি ছেলে বলাচ্ছ? আমি ফেলে দিচ্ছি এগুলো। না বলে চেঁচিয়ে উঠলাম আমি। রোধিক এক পা ফেলে উপরে পা তুলে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে সামান্য একটা ব্যাপার নিয়ে আমার রিয়াকশন এমন কেন। আমি দীর্ঘশ্বাস নিলাম। এই লোকটাকে কিভাবে বোঝালে বুঝবেন তিনি? সব দিব্যি বোঝেন, কিন্তু এটা বোঝেন না। টেনে টেনে বললাম, কিছু না, আপনাকে কিছু বুঝতে হবে না। ওগুলো আমার দিন। আপনি আসুন, শুয়ে পড়ুন। রাত বাড়ছে, ঘুমের অভাবে অসুস্থ হয়ে পড়বেন আপনি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এগুলো যখন তখন কেনা যায়, সামান্য এই জিনিসগুলো নিয়ে এত বিরক্তি কেন তুমি? প্রত্যুত্তর দিলাম না। কোনো কথা নেই তার সাথে, কোনো কথা নেই। আমি তাকে ঠিকই বলবো, তবে মুখে নয়। তার যেমন বোঝার ক্ষমতা নেই, আমারও তেমনি বলার মতো তেজ অবশিষ্ট নেই। ফাঁকা মস্তিষ্কে কিয়ৎক্ষণ গভীর ভাবনায় লিপ্ত হলাম। অতঃপর উঠে ব্রাশদানি থেকে 3টা ব্রাশ নিলাম।
রোদিকের অগোচরেই নিলাম, তার ব্রাশটা এগিয়ে দিলাম। তিনি ধরে এপিট ওপিট করে বললেন, এটা আমার ব্রাশ, এখন আর ব্যবহার করবো না, অনেকদিন হয়েছে। চুপ, একদম চুপ। বুঝতে তো পারেন না, আমি বুঝাচ্ছি তাও বকবক করে যাচ্ছেন। একদম চুপ। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম আমি। রোধিক বাক্যের সমাপ্তি না টেনে চুপ করে রইলেন। লময় নিজের ওষ্ঠতে কিঞ্চিত ব্যবধান মিটিয়ে নিলেন তর্জনীর সহায়তায়, শান্ত বাচ্চার নেয়। পরক্ষণেই আমার ব্রাশটা দিলাম। তিনি হাতে নিয়ে বলতে গিয়েও থেমে গেলেন। কোনো আঙুল দিয়ে শব্দহীন স্বরে বললেন, তুমি? হ্যাঁ। তৃতীয় ব্রাশটা একদম ছোট, আদ্রিতা এনেছিল আজকে। ব্রাশটা দেখে বাবুর কথা মনে পড়ছিল, তবে বাবুর কোনো নাম রাখা হয়নি, সেটা আপাতত মহাশয়ের কাজ। তিনি জানতে পারলে বলবেন আমি বাবা হতে চলেছি, অথচ আমি জানি না। তোমার নাম ঠিক করে ফেলেছ? আমি ভাবনা থেকে বেরিয়ে রোদিকের হাতে তৃতীয় ব্রাশটা এগিয়ে দিলাম। তিনি ব্রাশটা নিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন। কিছু বলতে না দিয়ে আমি তার হাতটা নিজের পেটের উপর রাখলাম। রোদিক বাকহীন, তার অনুভূতিটা দেখার জন্য চাতক পাখির ন্যায় হাপিতেশ করলাম। আমি হাত সরিয়ে ফেললাম। রোদিক হাত সরালেন না, ভুলে গেলেন। বিনিময়ে দৃঢ় করে চেপে ধরলেন। কেঁপে উঠলাম আমি। তিনি পাথর, হাঁটু মুড়ে বসলেন, দুই হাত রাখলেন। পিছিয়ে যেতে ব্যর্থ হলাম। তার নেত্র যুগল চিকচিক করছে জলে। টেনে টেনে বললেন, যে জোনাকি, সত্যি আমি বাবা? আপনি সত্যিই বাবা হতে চলেছেন। ও আমাদের সন্তান, আপনার আর আমার অংশ। রোদিকের পলক স্থির, কোনো শক্তপোক্ত অদৃশ্য বন্ধন দ্বারা তিনি বেষ্টিত। তিনি পেটের উপর থেকে কাপড় সরালেন, শব্দ করে ওষ্ঠদের শীতল স্পর্শ ছোঁয়ালেন। কম্পিত হলাম আমি। হাত পা ক্রমশ বরফাচ্ছন্ন হয়ে কাঁপছে। এটা প্রথম নয়, বরাবরই এমন অবস্থার সম্মুখীন হতে হয় আমায়। অস্বস্তির ইতি টেনে ওনার কাঁধে হাত রেখে বলি, উঠুন, রাত বাড়ছে। প্রত্যুক্তি নেই। আমার কথন তার কর্ণদয় অবধি পৌঁছেছে কিনা তার ভাবাবেগ দ্বারা বোঝা গেল না। হুট করেই কোলে তুলে নেয়, বেডের উপর পা ঝুলিয়ে বসিয়ে দিলেন। পুনরায় হাঁটু মুড়ে বসে ধীরে ধীরে বললেন, জোনাকি, তোমার পেটের উপর একটু মাথা রাখবো, বেশি না, একটু সময়। আমি আমার সন্তান হৃদস্পন্দন গতি শুনতে চাই, প্লিজ। উত্তরের প্রশংসায় থাকলেন না। তখনই তার মাথা গুজে দিলেন আমার পেটে। শরীর পর্যায়ক্রমে হিম দিকে প্রবাহিত হচ্ছে। আমি টেবিলের উপর কনুই রেখে গালে হাত দিয়ে বসে রইলাম। তিনি তথাপি বলে ওঠেন, আলফা, দেখতে পাচ্ছ প্রিন্সেস, আমি তোমার পাপা। আলফা? এক মুহূর্তেই নাম স্থির করে ফেললেন। ছেলে নাকি মেয়ে তাও ফিক্সড, কিভাবে সম্ভব? তবে আলফা নামটা যথেষ্ট সুন্দর, একদম হার্ট টাচিং। সন্ধিহান স্বরে বললাম, আপনি কিভাবে জানলেন মেয়ে হবে? ছেলেও তো হতে পারে মিস্টার। না, মেয়ে হবে, একদম তোমার মতো। ছোট্ট জোনাকি, একই নাক, একই চোখ, একই হাসি, আধা আধো স্বর, ঠিক তোমার মতো। তোমার ছোটবেলা আলফার মাধ্যমে উপলব্ধি করতে চাই। জ্যোতিষে বলেছে মেয়ে হবে। আমার চোখ চড়ক গাছ। ইতিমধ্যে তার জ্যোতিষের সাথে সাক্ষাৎও হয়ে গেছে। সর্বাপেক্ষা কিং কর্তব্য বিমূর বিষয়ে তিনি এইসব বিশ্বাস করেন। কৌতূহল দমিয়ে রাখতে ব্যর্থ হয়ে বলি, আপনার মতো একজন ছেলে এইসবই বিশ্বাসী? আমি ওসব বিশ্বাস করি না, কিন্তু এককালে করতাম, তখন ছোট ছিলাম। জ্যোতিষে বলেছে আমার একটা কিউট দেখে মেয়ে হবে, অবিকল আমার স্ত্রীর ন্যায়। তারপর থেকে সর্বদা ভাবতাম আমার মেয়ে হবে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে নিরাশ করবেন না। আমি নিশ্চয়। মানুষটা বড়ই অদ্ভুত, বোঝা কঠিন। আমাকে নিজের স্ত্রী রূপে মেনে নিতে নারাজ ছিলেন, অথচ এখন বলছেন তার মেয়ে লাগবে। আচ্ছা, তার আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে তো? বৃষ্টি পতিত হচ্ছে না, তবে তার রেশ এখনো কাটেনি। 2 দিন থেকে ঢের বজ্র সহ বৃষ্টি হচ্ছিল, তবে এখন আর নেই। সেই দিনের পর কেটে গেছে, দিন 15 হলো। এখন পুরোপুরি সুস্থ রোধিক, একদম সুস্থ। নতুন একটা জবের জন্য ট্রাই করছেন। বিনা বিলম্বে জবটা পেয়েও গেছে। 3 দিন হলো জয়েন করেছে। তিনি অফিসে থাকলেও ঘন্টা অন্তর অন্তর ফোন করে বেবির কথা জিজ্ঞেস করতে ভুলে না সে। ধীরে ধীরে তার পাগলামো ক্রমাগত বেড়েই চলেছে। বাড়ির সকলে যোগ দিয়েছে। সেই সাথে আগামীকাল থেকে বিয়ের তোড়জোড় শুরু হবে। রোদিকের অ্যাক্সিডেন্টের জন্য বিয়েটা পিছিয়ে দিয়েছিল। ইতিমধ্যে গ্রাম থেকে সবাই চলে এসেছে। বাড়ির বাদ বাকি ঘরগুলো জনমানবে পরিপূর্ণ। আমি প্রেগনেন্ট হওয়ায় এই ঘরটায় অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষেধ। রোধিক কড়াকড়ি আরোপ করেছেন। সবে শাওয়ার নিয়ে বেরিয়েছি আমি, কেশসমূহে টাওয়াল জড়াচ্ছি। ইদানিং ওয়াশরুমে একবার ঢুকলে বের হতেই ইচ্ছে করে না, হাত পা ছড়িয়ে শুয়ে থাকি। এই তো সেদিনের কথা, বিদ্যুৎ বিভ্রাট ছিল। তখন রাত 8টা নাগাদ।
আইপিএস ডিসপ্লেতে সমস্যা ছিল, প্রচুর উষ্ণতায় আমার নাজেহাল অবস্থা। আমার কি করা উচিত ছিল তখন? সর্বোচ্চ বেলকনিতে গিয়ে দাঁড়ানো, নতুবা আদ্রিতাকে নিয়ে বাগানে হাঁটাহাঁটি করা, কিন্তু তেমন কিছুই করিনি। ওয়াশরুমের দরজা ভিড়িয়ে বালিশে মাথা দিয়ে ভেতরে ঘুমিয়েছিলাম আমি। শাওয়ার চালু ছিল, ভিজে জবুথুবু হয়ে গিয়েছিলাম। এদিকে রোধিক বাড়িতে এসে আমায় খুঁজে না পেয়ে পুরো বাড়ি মাথায় করেছিলেন। সর্বস্থানে খুঁজেও মেলেনি আমার সন্ধান, চিৎকার করে ডেকেছিলেন। তাতে আমার কি? আমি তো আমার মতো ঘুমিয়েছি। অবশেষে রাত 2টোর দিকে নিদ্রা ভঙ্গ হয়েছে আমার। জামা কাপড় চেঞ্জ না করে সেভাবে বেডের উপর শুয়েছিলাম। বাড়িতে তখন কেউ ছিল না, সবাই আমায় খুঁজতে বেরিয়েছিল। অতঃপর ভেজা জামা কাপড় নিয়েই নিচে যাই। প্রচুর ক্ষুধা লেগেছিল। স্টাফরা আমায় দেখে রোধিককে ফোন করে জানায়, আর মিনিট 10 পরে সবাই হাজির। আমায় দেখে ভয় জবুথুবু হয়ে যায়। রোধিক তো সবার সামনেই জড়িয়ে ধরেছিল। কি লজ্জা, থুর। কিন্তু পরক্ষণে সেই লজ্জা ধুয়ে গিয়েছিল। রোধিকের পরপর ধমকে সেই দিন এই উদ্ভট ভাবনার কথা মস্তিষ্ক হতে চিরতরে বিদায় নিয়েছে। সকালে গা কাঁপিয়ে ধুম ঝড়ে আক্রান্ত হই। রোধিকের কড়া নির্দেশ ছিল, ডক্টর দেখানো যাবে না। বিনিময়ে জ্বরের মাত্রা বাড়ছিল। জ্বরের ঘুরে অচেতন অবস্থায় ছিলাম আমি। প্রচুর জ্বালিয়েছি তাকে, ইচ্ছাকৃতই জ্বালিয়েছি। অবশেষে নিজেই ডক্টর ডেকে এনেছিল। কি যত্ন! আলফার জন্য বেঁচে গিয়েছিলাম। যদি পারতেন প্রচুর শাস্তি দিতেন। ফোনের রিংটোনের তুমুল শব্দে ভাবনায় ছেদ ঘটল। বেলকনি থেকে রুমে এসে দেখলাম রোধিক ফোন করেছেন। রিসিভ করতে কড়া গলায় বললেন, 3বার ফোন দিয়েছে, কোথায় ছিলে? কতবার বলেছে ঘর থেকে একদম বের হবে না, মনে নেই? সূচনা হলো তার ভাষণ। কর্ণপথ থেকে ফোন সরিয়ে কিছু দূরে রেখে দিলাম আমি। কর্ণ পরিষ্কার করে কিয়ৎক্ষণ ফোনের পর কর্ণের কাছে ধরলাম আবার। তিনি বললেন, ধীরে ধীরে তৈরি হয়ে নিচে এসো। আদ্রুকে বলো তোমাকে রাস্তায় দিয়ে যেতে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, দ্রুত। বলেই ফোন টেনে দিলেন। আমি ফোন কানে নিয়ে বেলকনিতে চলে এলাম। রোধিকের গাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই তিনি এসেছেন। এখন কোথায় নিয়ে যাবে? আমি দ্রুত ড্রেস চেঞ্জ করে নিলাম। আদ্রপুকে নিয়ে গাড়ির কাছে গেলাম। বাবা এবং জয়াকে নিয়ে এসেছেন তিনি। ব্যাগপত্র দারোয়ান চাচাকে দিয়ে উপরে পাঠালেন। আদ্রপুকে জয়াকে নিয়ে যেতে বললেন। বাবা এবং জয়ার সাথে টুকিটাকি কথা হলো। বাবাকে নিয়েই কোথাও একটা যাবেন। আমি বুঝতে পারলাম না তার কথার ধরন। গাড়ি এসে থামলো জমকালো বাড়ির সামনে। বাইরে তাকাতেই আহমেদ বাড়ির নজরে এলো। চমকালাম আমি। এতদিন পর হঠাৎ এইখানে কেন? বাবা গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে গেলেন। আমায় ধীরে ধীরে গাড়ি থেকে নামালেন রৌধিক। আমি আহম্মকের ন্যায় জিজ্ঞেস করি, আমরা এখানে কেন এসেছি? আজকের পর থেকে তারাই তো আমাদের বাড়ি যেতেন। কারণ তুমি জোনাকি, তুমি আমাকে পিতৃত্বের স্বাদ দিয়েছ। আমিও চাই যে আমাকে এই স্বাদ দিয়েছে তার বাবা মাকেও একই স্বাদ দিতে। মানে? না বোঝার স্বরে বললাম। ভেতরে চলো, বুঝতে পারবে। মাথা নেড়ে সম্মতি দিলাম। অতপর পা বাড়ালাম। ভেতরে ঢুকতেই ইমতিয়াজ আহমেদ আর মিতা আন্টিকে বসা দেখলাম সোফায়। বাবা তার পাশে বসে আছেন। রোধিক আমাকে সবার সামনে নিয়ে দাঁড় করালেন। মিতা আন্টি উঠে এলেন আমায় দেখে, হাতে হাত ছুঁয়ে বললেন, কেমন আছো জোনাকি? বাবু কেমন আছে? বাবু নয়, আলফা, তোমার নাতনি আলফা। মিতা আন্টি বিড়বিড়িয়ে আওড়ালেন, আলফা? আলফা? নামটা তার হৃৎপিণ্ডে ছড়িয়ে গেল। অনুভূতিতে পূর্ণ হলেন। রোধিক আমার হাত জোড়া তার হাতের মাঝে গুজে দিয়ে বললেন, তোমায় কথা দিয়েছিলাম মামুনি, তোমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। এই নাও তোমার মেয়ে। আমি আমার কথা রেখেছি। মানে? কাপা কাপা মিতা। মানে এই তোমার ছোট্ট ইফা, 3 বছর বয়সে হারিয়ে যাওয়া মেয়ে, এখন একটু বড় হয়েছে, তবে তোমার কাছে ছোট আছে। মিতা আন্টি স্থির, কথা বলতে ভুলে গেছেন। আমিও স্থির। আমি কেন তার মেয়ে হতে যাব? আমার মা তো নেই, গত হয়েছেন। সব পেঁচিয়ে যাচ্ছে আমার। কি সব বলছেন আপনি? আমি জোনাকি, আমার বাবার মেয়ে আমি। ইফা নই আমি। ইমতিয়াজ আহমেদ আবেগে আপ্লুত হলেন, তবুও তার সিদ্ধান্তে অনড়। প্রমাণ চাইলেন। রোধিক সময় নিলেন না। আমার গলা থেকে লকেটটা খুলে তার হাতে ধরিয়ে দিলেন। এপিট ওপিট করে দেখে বললেন, এটা তো আমার মেয়ের, ওর কাছে কি করে গেল? এটা আমার। বলেই তার হাত থেকে নিয়ে নিলাম। রোধিক দৃঢ় প্রমাণ স্বরূপ বাবাকে দাঁড় করালেন। সন্দিহান স্বরে বললেন, অনেকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, চিনতে পারছেন কিনা? না। একত্রে বলে ওঠে দুজন। লহমায় একটা ছবি এগিয়ে দিলেন তাদের দিকে। উক্ত ছবিতে আমি বাবার কোলে, ছোট্টবেলার ছবি, মাথার দুপাশে দুটো বেনুনি করা। আমি চুল ধরে আছি। ছবিতে বাবাকে উদ্দেশ্য করে বলেন, এই মানুষটাকে চেনেন? বেশ কিয়ৎক্ষণ সময় নিলেন। লহমায় উত্তেজিত হয়ে উঠলেন তিনি।
এই সেই লোকটা যার কাছে আমার মেয়েকে রেখেছিলাম। এই সেই লোকটা যার কাছে আমার মেয়েকে রেখেছিলাম, আমার মেয়েকে নিয়ে পালিয়েছিল। আমি কত খুঁজেছি কিন্তু পাইনি। মিতা যথারীতি ক্ষিপ্ত হলেন, এগিয়ে গেলেন বাবার দিকে। রোদিক থামিয়ে দিলেন, স্টাফদের ডেকে পানি আনতে বললেন। আমি নিশ্চুপ একপাশে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছি। ধৈর্যের বাঁধ ভাঙতেই এগিয়ে এলাম, চড়া গলায় বললাম, হচ্ছে এটা কি? এখানে কি হচ্ছে? আপনি আমাদের এখানে কেন এনেছেন? বাবার অপারেশন করতে আপনার থেকে টাকা নিয়েছিলাম বলে। ঠিক আছে, শর্ত মোতাবেক আমি চলে যাব। হ্যাপি? যে শাট আপ জোনাকি, এতটা অবুঝ নয় যে ধরে ধরে বুঝাবো। কান খুলে শুনে রাখো, তুমি এই বাড়ির ছোট মেয়ে, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ইয়ানাত ও ইভুর ছোট বোন। তোমার মনে না থাকে স্বাভাবিক, তবে এই বাড়ির ছোট মেয়ে ছিল, তা নিশ্চয় অচেনা নয়। আমি শব্দহীন স্বরে মাথা নাড়লাম। রোদিক মিতানটিকে বলতে বললেন। মিতানটি এতক্ষণ দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করলেন আমি তার হারিয়ে যাওয়া মেয়ে। অশ্রুসিক্ত নয়ন তার, দৃষ্টি টলমলে। শ্বাস প্রশ্বাস টেনে বললেন, তখন আমার মেয়ের সবে 3 বছরে পা রেখেছে। ঘরমুখো পরিবেশ, ট্রেনে গ্রামের উদ্দেশ্যে পাড়ি জমাই। এর আগে কখনো ভিড়ভাট্টায় গ্রামে যাওয়া হয়নি। মধ্যবিত্ত পরিবার ছিল আমাদের। কমলাপুর রেলওয়ে স্টেশন হতে যাত্রা শুরু হয়। আমার কোলে ছিল ইফা আর হাত ধরা ছিল ইয়ানাত। ওর বাবার কাছে ছিল ইভু আর জামা কাপড়ের ব্যাগপত্র। আমি ওর বাবার আগে ট্রেনে উঠি। ট্রেন ছেড়ে দেয়, কিন্তু ইভু আর ওর বাবাকে দেখতে পাই না। আমি বিচলিত হই। সামনের কেবিনে তিনি আর তার স্ত্রী ছিলেন। তাদের কাছে ইয়ানাত আর ইফাকে রেখে দরজার কাছে আসি। ইয়ানাত বয়সে বড় হওয়ার কারণে আমার আঁচল ধরে সাথেই আসে। ভিড়ভাট্টা ঠেলে দরজার কাছে আসতেই ধাক্কাটা জোরালো হলো। মুখ থুবড়ে পড়ে যায় চলন্ত ট্রেন থেকে। ইয়ানাত তা দেখে সেও লাফ দেয়। মাথা ফেটে যায় ইয়ানাতের। আমি জ্ঞান হারিয়েছি। ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। ইনায়েতের চিন্তায় ইফার কথা ভুলেই গিয়েছিলাম। পরে যখন মনে পড়ে তখন অনেক খুঁজেছি, পাইনি। বিজ্ঞাপন দিয়েছি, নিউজ করেছি। বোনকে হারিয়ে ইয়ানাত ইভু ভেঙে পড়েছিল। আর রৌধিক তো পাগল হয়ে গিয়েছিল। 9 বছরের রৌধিককে শান্ত করাই যাচ্ছিল না। মেন্টাল অ্যাসাইলামেও পাঠানো হয়েছিল। হিতে বিপরীত হয়। সে স্টেশনে গিয়ে বসে থাকতো, উগ্র মেজাজি। ব্যবহারের পরিবর্তন হতে থাকলো, তাই বাধ্য হয়ে বিদেশে পাঠিয়ে দিই। আমি বরাবর ন্যায় নিশ্চুপ, একদম প্রাণহীন। রোদিক এত পাগলামো কেন করছেন? আমার ভাবনার মাঝে বাবা বললেন, সারা রাত মামা বলে কাঁদছিল ইফা। এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গ্রামে ফিরে আপনাদের খোঁজার চেষ্টা আর বাকি রাখিনি। আমরাও বিজ্ঞাপন দিয়েছিলাম, শহরে এসেও খুঁজেছি, পাইনি। আমার স্ত্রী এক পর্যায়ে বললেন ওকে আমাদের কাছে রেখে দিতে, নিঃসন্তান পিতা মাতার সন্তান হিসেবে। ওর নাম জানতাম না রে। আমাদের আধার ঘরের নিভু নিভু আলো হিসেবে ওর নাম রাখি জোনাকি। তারপর ও আমাদের পরিচয়ই বড় হয়। কখনো বুঝতে দেয়নি আমরা ওর আসল পিতা মাতা নই। তিনি থামতেই রোদিক বলতে শুরু করলো, বিদেশে গিয়ে সবকিছু ইফাকে মিস করতাম। ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম প্রচুর, কিন্তু পারিনি। এক সময় ব্যস্ত হয়ে পড়ি। ইফাকে বলতে শেফা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু বিয়ের সময় সে পালিয়ে যায়। বাবা ধরে বেঁধে জোনাকের সাথে বিয়ে দেয়। জোনাকের সাথে থাকতে অহেতুক ভালো লাগে আমার। ওর অস্ত্র দেখলে কষ্ট পাই। সেদিন সকালে ঘুম ভেঙে জেগে দেখি আশেপাশে জোনাকি নেই। আমি বাড়ি থেকে বের হতেই দ্রুত কিছু দূর যেতেই জোনাকের দেখা পাই একটা জুয়েলারি দোকানে। জোনাকি বের হতে আমি সেই দোকানে গিয়ে জানতে পারি লকেট বিক্রি করতে এসেছিল। লকেটটা দেখে আমার সন্দেহের সূত্রপাত, কারণ সেম লকেট ছিল ইফার। ধীরে ধীরে খোঁজখবর নিতে থাকি, আশেপাশের মানুষের কাছ থেকেও জানতে পারি। তারপর ব্লাড টেস্ট, ডিএনএ টেস্ট আমি শিওর হয়ে যায়। মিতা অজস্র চুমিতে ভরিয়ে দিলেন আমায়। ইমতিয়াজ আহমেদ আবেগে আপ্লুত হলেন। তার ছোট্ট মেয়েকে ফিরে পেয়েছেন বলে কথা, তবে ব্যাপারটা আপাতত কেউ জানে না। বিয়ের পরে জানাবে সবাইকে। ভাবতেই অবাক লাগে, আমি এই বাড়ির মেয়ে, এত ভালোবাসা সবার আমার। আনন্দে তো কেঁদেই দিয়েছি শেষে। জানালার পাশে বসে আছি। রোদিক শাওয়ার নিতে গেছে। ঘন্টাখানেক পূর্বে বাড়িতে ফিরেছি। মা অনেকবার বলেছিলেন থাকার জন্য। বহুদিন বহু বছর পর নিজের মেয়েকে কাছে পেয়েছেন। রোদিক কিছুতেই রাজি হয়নি। তার এক কথা, বউ বাচ্চা ছাড়া সে থাকতে পারবে না। প্রয়োজনে বিয়ের পর আমায় রেখে যাবে। আমারও মন ভার হলো, মা বাবার সাথে একটু থাকতে পারলাম না। আদ্র স্পর্শে ভাবনার ছেদ ঘটলো। রোদিক ছাড়া কেউ নয়, সেটা বোধগম্য হতে সময় লাগলো না। এটা তার নিত্যদিনের অভ্যাস। ছোট আলফার সাথে কথা বলা। মাথা তুলে বেশ কিয়ৎক্ষণ অতিবাহিত হওয়ার পর বললেন, রেগে আছো? প্রত্যুক্তি নেই। পুনরায় বললেন,
বেশি রেগে আছো? ও আচ্ছা, বাবা মা পেয়ে আমাকে ভুলে গেছো? আপনাকে কেন ভুলবো? হ্যাঁ, একটু মায়ের কোলে মাথা রেখে কথা বলতে পারলাম না, বাবার সাথে মন খুলে হাসতে পারলাম না, ভাই বোনকে এক নজর দেখতে পারলাম না। বিনিময় দৃঢ় করে মাথা গুঁজে দিলেন পেটে। ভিজে গেল খানিকটা জামা। কোমর জড়িয়ে ধরে বললেন, কিন্তু তুমি আমার কাছে না থাকলে তোমাকে দেখতে পারবো না, হাসতে পারবো না, ঘুমোতে পারবো না, খেতে পারবো না, সবগুলো যে একত্রে। মানুষটা আজব, ঠিক হারিয়ে যাওয়ার সকালের থেকে খুঁজে বের করেছে আমায়। এত ভালোবাসা কি আদৌ আমার প্রাপ্য? লালে নীলে সেজে উঠেছে আমের বাড়ি। বাইরে কাজে ব্যস্ত পুরুষ জাতি, মেয়েরা সাজতে ব্যস্ত। আদিতের সাজ প্রায় শেষের দিকে, পাক্কা 2 ঘন্টা লেগেছে হলুদ সাজে। গ্রাম থেকে অনেকেই এসেছে, গম গম করছে চারপাশ। তাই হলুদের অনুষ্ঠান দুপুরে করা হয়েছে। 2 পক্ষের হলুদ একসাথে, এতে লোকজনের আনাগোনা একটু বেশি। রোদিক বোনের বিয়ে উপলক্ষে 5 দিনের ছুটি নিয়েছেন, সবে জয়েন করেছে, না হলে আরো কয়েকটা দিন নিতেন তিনি। বর্তমানে কোমর বেঁধে কাজ করছেন বাইরে, বিরিয়ানি রান্না করছে, সেখানে তদারকি করছেন। আদ্রপুর শাড়ির কুচি ঠিক করতে করতে বললেন, জোনাকি তুই সেজে নে, অনুষ্ঠান শুরু হলে বল। না আদ্রপু, তুমি সাজো। এই অবস্থায় না সাজাই ভালো, মেকআপ ধুতে ধুতে অনেক কষ্ট হবে। ইতিমধ্যে সেজে গুজে বেরিয়ে গেছে সকলে। হলুদের অনুষ্ঠান শুরু হলে বলে শুধু আদ্রপুকে নেয়ার অপেক্ষা। নুপুরের মৃদু শব্দে উপস্থিত হলেন ইয়ানাত আপু। আদ্রপুকে পরখ করে নিয়ে যেতে লাগলেন তিনি। আদ্রপু পা বাড়িয়ে পেছনে ফেলেন একজন। পার্লারে বিউটিশিয়ানকে উদ্দেশ্য করে বললেন, তাড়াতাড়ি হালকা মেকআপে ওকে সাজিয়ে দিন, অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসিস। ওর সাজার কি দরকার? বিরক্ত হয়ে ইয়ানাত, তোমার কাছে আমি যতটা প্রিয়, আমার কাছে জোনাকি ততটা প্রিয়। আর আমার প্রিয় মানুষ সাজবে না, তা হতেই পারে না। ইয়ানাত আপু দমে গেল, আঠা লাগানোর ন্যায় চুপ। আদ্রপুকে নিয়ে গেলেন। আমি ইয়ানাত আপুর কাণ্ডে একটু হাসলাম। তিনি জানতেই পারলেন না তার বোনকেই এসব বলছে সে। পাত্তা দিলাম না, আমি সাজতে বসলাম। মিনিট 20 মাথায় আমার সাজ কমপ্লিট। একদম হালকা হালকা মেকআপ, কাজল, লিপস্টিক, এতেই ঢের সুন্দর লাগছে, চোখ ফেরানো দেয়। রোদিকের ভাষ্য মতে প্রেগনেন্ট হওয়ার পর থেকে ক্রমশ মাত্রাতিরিক্ত সুন্দরীতে রূপান্তরিত হচ্ছি আমি। বেলকনিতে গিয়ে দাঁড়ালাম আমি। রোদিক রান্নার দিকটা তদারকি করছেন, হাতে চিকন বাঁশ, কোমরে গামছা বাঁধা, গায়ে সেন্ডো গেঞ্জি, পরনে লুঙ্গি, সাথে যুক্ত হলো রোদের প্রখর উত্তাপ। আজ প্রথম তাকে এই পোশাকে দেখলাম, পুরো ক্রাস্ট। রোদিকের নেত্রযুগল আমার দিকে নিবদ্ধ হতেই থমকে গেলাম। দ্রুত বাঁশ ফেলে ছুটে এলেন। বুঝতে অসুবিধা হলো না তিনি এখানেই আসছেন। রুমে পার্লারে বিউটিশিয়ান ছাড়া কেউ নেই। আমি দ্রুত পা বাড়ালাম। রোদিক পৌঁছানোর পূর্বেই প্রস্থান করতে হবে আমায়, কিন্তু তার হলো না। তার পর্যন্ত অগ্রসর হতেই হন্তদন্ত হয়ে এলেন রোধিক। দুপাশে হাত রেখে আটকে দাঁড়ালেন। হাতের ইশারায় চলে যেতে বললেন আমায়। তার ছুটলেন বৈদ্যুতিক গতিতে। রোধিক শব্দ করে দরজাটা বন্ধ করে দিলেন। স্থির পাঁচড়া গতিশীল করে এগিয়ে আসতে লাগলেন। তার পায়ের সাথে মিল রেখে আমিও পিছিয়ে যাচ্ছি ক্রমশ। এত সাজ কিসের? হলুদ কি তোমার? অভিজ্ঞ মহিলারা দেখলে আদ্রকে রেখে তোমায় হলুদ দিতে চলে আসবে। যাও, দ্রুত মুখ ধুয়ে এসো। তথাপি পা জোড়া গতিশীল। ক্রমশ এগুতে এগুতে উক্ত কথাটি বলেন। আমি পেছানো থামিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। ভ্রু কুচকে সোজা সাপটা বললাম, কোথায় সেজেছি? এটাকে সাজ মনে হচ্ছে আপনার? চোখ নাকি চুলা আপনার? সরুন। পাশ কাটিয়ে যাওয়ার প্রয়াস করতেই হাত টেনে ধরলেন। দেয়ালের সাথে চেপে ধরে দুপাশে হাত দিয়ে আবদ্ধ করে দাঁড়ালেন। নাকের ডগার সাথে আমার নাক ঘষলেন। আদুরে গলায় বললেন, তুমি তো ইবলিশ, বুঝছো না কেন? তোমার এই সাধারণ সাজে আমি ঘায়েল হয়ে যাই, তাই এতই সাজার দরকার হয় না, বুঝছো? উষ্ণ ওষ্ঠদয় কিঞ্চিত স্পর্শ করলেন আমার ওষ্ঠদয়। বিনিময়ে সরে গেলাম আমি। মাথা ধরে উঠলো, কিটকুটে ঠেকুর উঠলো আমার। রোদিকের শার্ট ধরে শরীরে ভারসাম্য রাখলাম। ক্রমশ হিম দিকে প্রবাহিত হচ্ছে দেহ। আমায় এভাবে দেখে বিচলিত হয়ে গেল রোধিক। দ্রুত চেপে ধরলেন, কোলে তুলে বেডের উপর বসিয়ে দিলেন। সাবধানে বালিশে মাথা রাখলেন। উত্তেজিত হয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড জোনাকি? কি হয়েছে? এমন করছে কেন? বেডশিট আঁকড়ে ধরে ব্যথা ছটফট করছি আমি। হুট করে ব্যথার কারণ খুঁজে পেলাম না। ধৈর্যহারা হয়ে বলি, জানি না, হয়তো আপনার শরীর থেকে আষ্টে গন্ধ আসছে। রোদিক নিজের শার্ট শুকলেন, কিন্তু তিনি মাছের আশেপাশেও যায়নি। রান্নার তদারকি করছিলেন দূরে দাঁড়িয়ে। তাহলে কিভাবে সম্ভব? রোদিক মেঝেতে কিয়ৎক্ষণ পদচারণ করলেন, অতঃপর ঋণঋণী গলায় বলল, আমি মাকে ডেকে আনছি। না, আপনি মাকে ডাকবেন না, নিচে অনুষ্ঠান চলছে। আমি চাই না আমার জন্য নষ্ট হোক। আপনি বরং 1 গ্লাস পানি দিন, পানি খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি আমি।
বলা বাহুল্য, কিন্তু পানি এগিয়ে দিতে সময় লাগলো না। তড়িৎ গতিতে পানি ঢেলে নিজেই আমায় খাইয়ে দিলেন। কোমরে বাঁধা গামছাটা দ্রুত পানি ঢেলে ভিজিয়ে ললাটের উপর রাখলেন। হাঁটু ভাঁজ করে বসলেন সন্নিকটে। চুল ভেদ করে তালুতে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমায় নিদ্রামগ্ন হতে বললেন। আমিও তার কথা মতো প্রয়াস করলাম। মিনিট কয়েক পেরুবার পূর্বেই গভীর দর নিদ্রায় আচ্ছন্ন হলাম। কতক্ষণ নিদ্রা ঘুরেছিলাম জানা নেই আমার। নেত্রযুগল উন্মিলিত করতেই চলন্ত সিলিং ফ্যান দৃষ্টিতে হানা দিল। রক্তবর্ণ সূর্যমামা ততক্ষণে অন্তরিক্ষের বক্ষ থেকে বিদায় নিয়েছে। আর মোড়া ভাঙতেই আদ্রপুকে নজরে এলো। তিনি ফোনে কথা বলছেন। কোমল তুলতুলে ওষ্ঠধয় নাড়িয়ে ধীরে ধীরে কথা বলছেন তিনি। আমি জানালার বাইরে দৃষ্টি আকর্ষণ করলাম। লাল নীল আলো জ্বলছে বাইরে। একটু পরে মেহেদির রঙে হাতের করতল সেজে উঠবে। এতক্ষণ জ্ঞানহীন অবস্থায় ছিলাম, ভাবতে কান্না পাচ্ছে আমার। বিরক্ত হয়ে আদ্রপুর সামনে গিয়ে অভিমানী সুরে বলি, তুমি আমায় ডাকলে না কেন আদ্রপু? আমার একদম ভালো লাগছে না, এত সাজ সব বৃথা, আমি আর সাজবই না। চট জলদি ফোনের লাইন কেটে বেডের পাশে রাখলেন। কিছুটা নত স্বরে বললেন, আমি ডাকতে এসেছিলাম তোকে, কিন্তু ভাই ডাকতে বারণ করেছে। তুই নাকি অসুস্থ। তুই অসুস্থ তাও কাউকে বলিনি। ভেবে দেখ একবার, আমাকে এই রুমে তোকে পাহারা দিতে রেখেছে, যাতে কেউ না আসে। মন খারাপ করিস নে, একটু পর মেহেদি অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে, তুই তখন মজা করিস। প্রত্যুত্তর করলাম না। শব্দহীন পা জোড়া টেনে টেনে নিজের জন্য বরাদ্দকৃত কামরার দিকে অগ্রসর হলাম। গোছানো পরিপাটি ঘর, আজ অতিশয় বেশি পরিচ্ছন্ন। আমার অনুপস্থিতিতে রৌধিকের কর্মকাণ্ড তা বুঝতে আমার বেগ পেতে হয়নি। শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঘন্টা কয়েক এমন ভারী মেকআপে থাকার ফলে স্ক্রিনটা কেমন জ্বলছে। শাওয়ার না নিলে চলবেই না। একটা গোলাপি রঙের চুড়িদার নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়লাম। টুলের উপর বসলাম। রৌধিক ওয়াশরুমের অভ্যন্তরীণ অন্যরকম ভাবে সাজিয়েছে। সেদিনের পর থেকে শুয়ে থাকা তো দূরের কথা, বসার জন্যও পর্যাপ্ত পরিমাণ জায়গাটাও নেই। আজ শরীরটা ভালো নেই, তাই বাথটাবে পানি ভর্তি করলাম। হ্যান্ড শাওয়ার চালু করলাম। ধীরে ধীরে উপরে উঠলাম। বাথটাবের পানিতে পা রাখতেই কেঁপে উঠলাম আমি। বিদ্যুৎ প্রবাহিত হলো, খিচুড়ি দিয়ে উঠলো। প্রবল মাত্রায় ঝাঁকুনি অনুভব করলাম। মাত্র 5 সেকেন্ড স্থায়ী হলো সেই যাতনা। আমি বুঝতে ব্যর্থ হলাম সবকিছু। তার পূর্বেই জড়তর হয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞানহীন হলাম। তবে বাইরে থেকে কেউ ক্রমাগত চিৎকার করে যাচ্ছে, কিন্তু তার কথায় সাড়া দেওয়ার শক্তিটুকু অবশিষ্ট নেই দেহে। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরে বুঝতে পারলাম ইনি আর কেউ নয়, রৌধিক। ভেতর থেকে মেঝেতে আঘাত করছি। শব্দহীন কণ্ঠে ডাকছি তাকে। তিনি শুনতে পাচ্ছেন না, আর তার কণ্ঠ আমি স্পষ্ট শুনতে পারছি। অতঃপর তার কিছুই মনে নেই। অবশিষ্ট শক্তিটুকু সেখানেই লোপ পেল আমার। আধারে আবৃত হলো আমার অচেতন মস্তিষ্ক। নেত্রযুগগুলো আধারে আবৃত হলো। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। পাতার উপর পড়তেই ছমছম শব্দ হচ্ছে। জনশূন্য নির্জন রাস্তাঘাট, হাজরা বন্ধকে কোনো দৃঢ় বন্ধনে। আমি নিভু নিভু চোখে অবলোকন করলাম। শরীরটা দুর্বল লাগছে। অচেনা জায়গা। পাশে অবলোকন করলেই দেখতে পেলাম রৌধিকের ঘুমন্ত মুখশ্রী। আমার বাম হাত ধরে ঘুমিয়ে আছে, মাথা বেডের সাথে হেলেছে। আমি হাত ছাড়ানোর প্রয়াস করতেই নড়ে চড়ে উঠলেন। থেমে গেলাম। চারিদিকে অবলোকন করে বোধগম্য হলাম আমি হসপিটালে। আমি অন্য হাত তার মাথায় লাগালাম। রৌধিক ধরফরিয়ে উঠলেন। বিচলিত কণ্ঠে বললেন, কি হচ্ছে জোনাকি? শান্ত হন, আমার কিচ্ছু হয়নি। কিন্তু আমরা এখানে কি করছি? কিছু না। এক প্রকার জবাব তার। বলেই প্রস্থান করলেন। পাজরা শূন্য। জুতা কোথায়? আমার চিন্তায় জুতার কথাই ভুলে গিয়েছে। মুহূর্ত অতিবাহিত হওয়ার পূর্বে নার্স সমেত হাজির হলেন। নার্স আমায় চেক করলেন। স্যালাইনের ক্যানেল খুলে দিলেন। আমি কথা বলতে চাইলে থামিয়ে দিলেন। সোজা সাপটা বললেন, কথা বলবেন না, এতক্ষণ স্যালাইন না চালাই ভালো। জ্ঞান ফিরেছে, কিছু খাইয়ে দিন। কেউ দেখা করতে চাইলে দেখা করে নিন। শরীর দুর্বল, ঘুমের ইনজেকশন পুশ করব। সো কুইক। বলেই চলে গেলেন। রৌধিক পকেট হাতে ফোন বের করে কল করলেন কেউ একজনকে। হুড়মুড়িয়ে হাজির হলেন বাড়ির লোক, যেন হসপিটালেই ছিলেন। মায়ের চোখ মুখ লাল হয়ে গেছে। কেঁদেছেন নিশ্চয়ই। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়েছেন, তার মধ্যে এত বড় দুর্ঘটনা। আদ্রপু, ইভু ভাইয়া, বাড়ির সবাই থমথমে। আমার জন্য তাদের আনন্দ মাটি হয়েছে। কাঁদতে কাঁদতে বললেন, সোনামি আমার, খুব কষ্ট হয়েছে তোর? না, আমি ঠিক আছি, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবে। রৌধিক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সেটা তোমাকে বুঝতে হবে না। আমি সুস্থ হও, তোমার আশেপাশে শত্রুর অভাব নেই। তবে এতটা কেয়ারলেস কেন তুমি? কি হয়? চুপ, বলছি না আমি সুস্থ হও। হুড়মুড়িয়ে প্রবেশ করলেন ইয়ানাত। আমায় জড়িয়ে ধরলেন। তার চোখ জোড়া ছলছল অশ্রুতে।
মা ক্ষিপ্ত হয়ে উঠলেন, ইয়ানাতকে চড় মারলেন, রাগান্বিত কণ্ঠে বললেন, তুই আবার এসেছিস? তোকে যেতে বলেছি না? মা, আমি সত্যিই অনুতপ্ত। আমি বুঝতে পারিনি। তাহলে আমিও বুঝতে চাইছি না, যা এখান থেকে। টানতে টানতে বের করে দিলেন। বেশ খারাপ লাগলো তাকে দেখে। রোদিক নিশ্চয়ই তাকে বলে দিয়েছেন আমি তার বোন হই। এর জন্যই হয়তো তিনি এতটা হাইপার। তাকে দেখে এটা বেশ বুঝতে পারছি আমি। তিনিই কিছু করেছেন, কিন্তু করেছেনটা কি? আমার অসুস্থ হওয়ার পেছনে তার কোনো হাত নেই তো? সেদিনের পর অতিবাহিত হয়েছে প্রায় 8 মাসের মতো। হাসি আনন্দে কেটেছে সবটা। প্রথম দিকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ইয়ানাত আপুর সাথে। আমাদের বাড়ি কিংবা তার বাড়ি কেউ তার সাথে কথা অবধি বলেনি। প্রায় ফোন করতেন আমায়। আমি মেনে নিলেও রোধিক মেনে নেয়নি। ফোন দিতেন না আমায়, যাতে ইয়ানাত আপুর সাথে যোগাযোগ করতে পারি। সেদিন ইয়ানাত আপু নিজের অগোচরেই তার বোনের জীবনটার ইতি টেনে দিচ্ছিলেন। পরে যখন জানতে পারেন তখন দিশেহারা হয়ে গিয়েছিলেন। যখন 5 মাসে পড়েছে তখন সবার কাছে বায়না ধরে যাতে ইয়ানাত আপুকে ক্ষমা করে দেয়। অবশেষে রাজিও হয়েছে। এখন 10 মাস চলছে। মেঘলা আকাশ, বাইরে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমি বেডের নিচে শুয়ে গন্ধ শুকে চলেছি। ইদানিং মিষ্টি মিষ্টি গন্ধগুলো খুব ভালো লাগে আমার। এই ধরুন শাক সবজিতে পছন্দ হলে সেই গন্ধ, আষ্টে গন্ধ, ঘামের দুর্গন্ধযুক্ত সব কিছু ভালো লাগে। যেগুলো পছন্দের সেগুলো অপছন্দময়। পায়ের শব্দ শ্রবণ হচ্ছে। নিশ্চয়ই রৌদিক ফিরেছেন। মাঝ রাতে তুলে বাইরে পাঠিয়েছি চকলেট কেক আনতে। আমার আবদার রাখতেই সে সর্বদা সচেষ্ট। আমি দ্রুত বেড থেকে নিচে বেরোনোর প্রয়াস করলাম। আমায় এই অবস্থায় দেখলে আবার ধমকাবেন, কিন্তু ভাগ্য আমার সহায় নয়। আমার ভারী পেট নিয়ে বের হওয়ার আগেই রোদিক কেক নিয়ে হাজির হয়। সজনা হাসির রেখা টানলাম। রোদিক ঘেমে একাকার। দম না নিয়েই বললেন, তুমি আবার নিচে ঢুকেছ? দরজা আটকে না গেলে মরার গন্ধ শুকে শুকে নিচে চলে যেতে। একটু বের করবেন? না, ওভাবেই থাকো। কথা শোনো না, এবার ওভাবেই থাকো। রোধকের একরকম জবাব। ওকে, কষ্ট হলে আপনার বেবির হবে, আমার তো না। রোদিক বিরক্ত নিয়ে আমায় টেনে তুললেন। কেকের প্যাকেটটা হাতে দিয়ে খেতে বললেন। ঘরমাক্ত শার্টটা খুলে রাখলেন। অমনি গন্ধটা নাকের কাড়া নাড়লো আমার। ধরতে গেলেই রোদিক ধরে ফেললেন। দ্রুত ওয়াশরুমে চলে গেলেন। আমি দীর্ঘ শ্বাস নিলাম। লোকটা এমন কেন? আমি কি টাকা চাইছি? ভেঙচি কেটে চকলেট কেক মুখে দিলাম। পেটে হাত রেখে আলফাকে বলেছি, ভালো লাগছে কেক আলফা? হেভি টেস্ট না? আরো খেতে চাও? তাহলে বাবাকে বলবো। হ্যাঁ, বাবাকে বলো। আমি তো এলাকার বাপ। এত রাতে চাইলে দোকান খুলে রাখবে? অনেক কষ্টে প্যাকেটে এনেছে। আশ্চর্য তো, তুমি এলাকার বাপ হতে যাবে কেন? তুমি তো আলফার বাপ। সো আলফার জন্য তো করতেই পারো। গভীরতর ভাবনায় লিপ্ত হলেন। অতঃপর বললেন, ঠিক আছে, আলফার নিকটাম রাখবো এলাকা। সবাই দেখে বলবে এলাকার বাপ আইছে। তারপর দোকান খুলে দিবে। কি বলো? হ্যাঁ, তাহলে আমাকে কেন বিয়ে করেছেন? পৃথিবীকে বিয়ে করতেন। সবাই বলতো পৃথিবীর জামাই আইছে। তাহলে এই জীবনে বউ জুটতো না। রোধিক নিশ্চুপ। সে জানে আমার সাথে পারবে না, তাই চুপচাপ শুয়ে পড়লেন। খাওয়া শেষ হলে আমায় শুতে বললেন। আমি খেতে লাগলাম। পেটে চিনচিন ব্যথা অনুভব করছি। কেক খাওয়ার জন্যেই এমনটা হচ্ছে ধরে নিলাম। ধীরে ধীরে ব্যথাটা প্রবল মাত্রায় পৌঁছেছে। শ্বাস আটকে আসছে ক্রমশ। হাত ফসকে পড়ে গেল কেকের প্যাকেট। হাত জোড়া আটকে ধরলো বেডশিটে। গাল গড়িয়ে পড়ছে অশ্রুধারা। আমি শব্দহীন স্বরে বলছি, শুনছেন? রোধিকের সাড়া নেই। আমার কথা আদৌ তার কর্ণপথে পৌঁছেছে কিনা জানা নেই। ব্যথায় কাতর হয়ে এক পর্যায়ে রোধিকের উপর পড়ি। ধরফরিয়ে উঠে বসলেন রোধিক। আমার দিকে তাকিয়ে সন্ধিহান চোখে অবলোকন করে বললেন, হোয়াট হ্যাপেন্ড জোনাকি? কি হয়েছে? এমন কেন করছো? আরো কেক চাই? এখন দোকান বন্ধ, কালকে এনে দেব। ব্যথা করছে। শব্দগুলো থেমে গেল। ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কাতরাতে কাতরাতে এক পর্যায়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি হসপিটালের বেডে। সবার মুখে হাসি। রোধিক নেই। কোথায় গেলেন তিনি? আদ্রপু আর ইয়ানাতাপুর কোলে একটা শুভ্র টাওয়াল। নিঃসন্দেহে সেটা আমাদের প্রিন্সেস। আচ্ছা, প্রিন্সেস হয়েছে নাকি প্রিন্স? এর জন্য আবার রোধিক রাগ করে নেই তো? গলা খাকারি দিয়ে বলি, আপু, উনি কোথায়? উনি যদি রোদ্দুর হয়ে থাকে তবে সেই এলাকার লোকেদের মিষ্টি খাওয়াতে গেছে। বিদ্রুপ করে আদ্রিতা আপু। 2 দিন পর কিন্তু ভাইও আমাদের মিষ্টি খাওয়াবে। লজ্জা মিশ্রিত হলেন আদ্রপু। 3 মাস চলছে তার প্রেগনেন্সির। পরপর 2 সন্তান আসাতে খুশি সর্বদা উপচে পড়ছে। ইতিমধ্যেই রোধিক উপস্থিত হলেন। আমি ভ্রু কুঁচকালাম। বিদ্রুপ করে বললাম,
এই যে এলাকার বাপ আইছে। আমার কথা অনুসরণ করে সবাই দরজার দিকে তাকাতেই রৌধিককে দেখলেন। অতঃপর পুনরায় আমার দিকে তাকিয়ে সবাই উচ্চ স্বরে বললেন, এলাকার বাপ? হ্যাঁ তো উনি কাল রাতে বলেছে আলফার নিকনাম রাখবে এলাকা, যাতে সবাই তাকে দেখে বলে এলাকার বাপ পাইছে। তাই আমিও আগে থেকেই শুরু করলাম। সবাই অট্ট হাসিতে ফেটে পড়লেন। রৌধিক ইতস্তত বোধ করলেন। আলফাকে আমার পাশে রেখে বেরিয়ে গেলেন একে একে। রৌধিক এগিয়ে এলেন, আলফার ললাটে ওষুধে ছুঁয়ে দিলেন। আমার ললাটে ললা ঠিকিয়ে বললেন, তুমি অসুস্থ, না হলে আমাকে বিদ্রুপ করার জন্য কড়া শাস্তি দিতাম। আমার তুই করে কেন বলছেন? কারণ তুই আমার বোন ছিল এক সময়। তো মেয়ে এখন বাবাকে মামা বলে ডাকবে? মামা কেন ডাকবে? বাবা ডাকবে। ছেলে মাম্মাকে ফুফু ডাকতে পারে। মোটেও নয়। আচ্ছা সেটা না হয় রোদসী আহমেদ আলফা ঠিক করবে, তুমি চুপচাপ শুয়ে থাকো তো। 3টা বছর যেন হাওয়ার সাথেই অতিবাহিত হয়েছে, চোখের পলক ফেললেই চলে যাচ্ছে। এর জন্য হয়তো বলে ভালো সময় অতি দ্রুত কেটে যায় এবং দাগ লাগা কালো সময়গুলো আমার থেকে বিদায় নিতে গিয়েও চলে আসে। ইবু ভাইয়া আর রাদ্রপুর শান্তিতে সংসার করছে, তাদেরও একটা মেয়ে হয়েছে, তার নাম ইদ্রিতা। আমি আমার প্রিন্সেস আর রৌধিককে নিয়ে দিব্যি আছি। তবে আলফা অসন্তুষ্ট এতে। তার আদর কমে গেছে বলে তার ধারণা। প্রচুর দুষ্ট সে, বাড়ি একদম মাথায় করে রাখে। সবার ধারণা ছোটবেলার আমি এটা। আচ্ছা আমি এত দুষ্ট ছিলাম, মা সামলাতেন কি করে তাহলে? ইদ্রিতার বয়স 2-এর বেশি, তবে ভালোবাসে। প্রতিদিন ওই বাড়িতে যেতে হয় ইদ্রিতার সাথে দেখা করার জন্য। আজকেও গিয়েছিল, গতকাল শপিং করেছে, সেগুলো দেখাতে যাবে। রৌধিক আলফাকে নিয়ে গিয়েছিলেন সবাইকে আনতে। কিছুদিন পর ঈদ উল ফিতর, আজ 23শে রমজান। সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছিল। রাত 10টা বাজে। রৌধিক তাদের দিকে এগিয়ে দিতে গিয়েছেন। আলফা চকচক খাচ্ছে, এগুলো ইবু ভাইয়া দিয়েছে তাকে। আমি ঝাড়ু দিচ্ছি, হুট করে আলফা তার আধো আধো স্বরে বলে, চল মাম্মা, তুমি তো চল। তুমি আমার জন্য তুলি কোলে তো বাবু বাইনে দাও না, আমি তারা দিয়ে নুকিনি খেলবো। ঝাড়ু রেখে মেয়ের দিকে তাকিয়ে আছি। বাবা আর মেয়ের জ্বালায় এক দণ্ড শান্তি নেই যখন একত্রে হয় তারা। এখন বলছে চোর। সরল ভাষায় বলি, চোল কি? হ্যাঁ তোমার মাম্মা চোর? মাম্মা কখনো চোর হয়? বাবাই বলিতে তুমি তোল। রোজা লিখে চুপি চুপি টপ কিছু খেয়ে ফেলো। আচ্ছা আসুক তোর বাবাই। আমি চোর না? বাপ বেটি দুটোকে ধরে আচ্ছা করে পিটানি দেবো একদম, দেখবো কে চোর। তুমি আমার বাবাইকে মারবে? আটুক বাবাই। কে কাকে মারবে শুনি? আমি বলতে বলতে রোধেই গেলেন। আমি বাবা মেয়ের কাণ্ড দেখলাম। মেয়ে চকচক রেখে বাবার কোলে উঠে আমার নামে নালিশ করলো। রোধিক তাকে সান্ত্বনা দিল। রাত হয়েছে বলে ঘুম পাড়িয়ে দিল। লাইট বন্ধ করে শুতে শুতে বললেন, এভাবে খাম্বার মতো দাঁড়িয়েছো কেন? ঘুমাবে না? সেরের সময় উঠতে পারবে না কিন্তু। আপনার কি? হ্যাঁ আপনার কি? মেয়েকে শেখাচ্ছেন তার মা রোজা রাখে না, চুরি করে খায়। হ্যাঁ এসব বাইরে গিয়ে বলে কি হবে তখন? ততক্ষণে আধারে আবৃত হয়েছে ঘর। রৌধিকের মুখশ্রী দেখা গেল না। আমার হাত টেনে কোলের উপর বসালেন, কোমর জড়িয়ে কাঁধে মুখ গুজে দিলেন, চুলগুলো সরিয়ে দিয়ে বললেন, সামান্য এই কারণে বাচ্চাদের মতো গাল ফুলে আছো তুমি? কয়টা বাচ্চা সামলাবো আমি? ছোটটাকে কথার চাইলে সামলানো যায়, কিন্তু বড়টাকে সে কি কথায় ভুলে? তাকে তো আদর করে ভুলে দিতে হয়। আলফা সারাদিন কিচ্ছু খায়নি, ওর মাম্মা বাবাই রোজা রেখেছে, সেও রাখবে, তাই কথায় ভুলি ওকে খাইয়েছে। আর এটা আমাদের সিক্রেট, কাউকে বলবে না। নিমিষেই রাগ মিশে গেল। এক চিলতে হাসি ফুটলো মুখে। আমি মাথা রাখলাম রৌধিকের বুকে। এই মানুষটার বুকে মাথা রাখলে সবকিছু ভুলে যাই তৎক্ষণাৎ। 12টাতে বেজে যাচ্ছে, 3টা সেরে ধরতে হবে। ঘুমাবে না? একটু থাকি না, অনুবদ্ধ আয়াসে তোকে নাহি চাই, তবে পরিশিষ্ট তুমি হিনা হলে না চলবেই না।